আসসালামু আলাইকুম। আজকের ক্লাস শুরু করছি। Today we are going to start chapter 3 from the book Dornbusch, Fisher and Sturz. This would be the chapter on growth and accumulation. আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes, ma'am. সো এই চ্যাপ্টারটাতে হচ্ছে আমরা লাস্টে কব ডগলাস প্রোডাকশন ফাংশন শিখে আসছিলাম না, ওটার কিছুটা কনসেপ্ট আমাদের দরকার হবে। সো আপনারা যদি এখন রিকল না করতে পারেন, আজকের ক্লাসের পরে ওটা একবার রিভিউ করবেন, রিভিউ করে তারপরে এই চ্যাপ্টারটা গো থ্রু করবেন, দেন ইট উইল বিকাম ইজিয়ার। ঠিক আছে, আমাদের প্রোডাকশন ফাংশন যেটা ছিল সেটা এখানে লাগবে। সো ফার্স্ট অফ অল, দিস চ্যাপ্টার ইজ অল অ্যাবাউট ইকোনমিক গ্রোথ। আমরা এখানে হচ্ছে গিয়ে মেইনলি লং টার্ম গ্রোথটা যেটা সেটার উপর ফোকাস করব। শর্ট টার্ম গ্রোথের সাথে লং টার্ম গ্রোথের যে ডিফারেন্সটা ইন টার্মস অফ ম্যাক্রো ইকোনমিক্স ইজ দ্যাট লং টার্মে আমরা অনেক কিছু অ্যাজিউম করে নিই যেটা শর্ট টার্মে আমরা ধরে নিই যে ফ্লেক্সিবল, ঠিক আছে, আর লং টার্মে আমরা ধরে নিই যে সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। ইকোনমিক গ্রোথটা কি অ্যাকচুয়ালি? ইকোনমিক গ্রোথটা হচ্ছে গিয়ে আমরা বলবো যে কোনো একটা দেশ গ্রো করছে যদি তার জিডিপি বা আউটপুট গ্রো করে। And how to grow the GDP or output of any country? What are the factors that are needed to be focused on if we want to bring the growth? Factors of production and production function. So factors of production এর মধ্যে আমরা দেখেছিলাম যে কয়টা ফ্যাক্টর আছে। লেবার আছে, ক্যাপিটাল আছে, আর আছে হচ্ছে গিয়ে টেকনোলজি। সো এই চ্যাপ্টারটাতে টেকনোলজিকে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো। এটাকে আমরা সরাসরি টেকনোলজি না বলে আমরা দেখবেন যে সিনোনিমাসলি প্রোডাক্টিভিটি হিসেবেও এখানে রেকগনাইজ করবো, ঠিক আছে। সো যদি লেবার আর ক্যাপিটালের কোনো ধরনের চেঞ্জ হয় যেটা হচ্ছে আমাদের জন্য ইনপুট, তাহলেই আমরা বলতে পারি যে আউটপুট বা জিডিপি বা ইনকাম, যেটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করছি, that can be also changed or that will also grow or it will also increase. Then there is another thing আমরা এখানে দেখবো যে actually ক্যাপিটালটা যেটা সেটা কোথা থেকে আসে। ক্যাপিটালটা আসে হচ্ছে গিয়ে সেভিংস এর অ্যাকুমুলেশন থেকে, তাই না? আমরা জানি যে হাউস হোল্ড যারা আছে তারা হচ্ছে তাদের ইনকামের একটা ফ্র্যাকশন কি করে, সেভ করে, যেটাকে আমরা এস হিসেবে ডিনোট করি। যদি ওভারঅল ইকোনমির জন্য হয় তাহলে আমরা এই এস বা ওয়াই এগুলোকে কোন লেটারে লিখি বলেন তো? যদি অ্যাগ্রিগেট লেভেলের জন্য বলি তাহলে হচ্ছে কি আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি, ঠিক আছে। আর যদি স্মল লেটার দেখেন তাহলে ধরে নেবেন সেটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালের জন্য বা পার ক্যাপিটা, ঠিক আছে। সো যদি একজন ইন্ডিভিজুয়াল টোটাল স্মল ওয়াই সমান হচ্ছে গিয়ে ইনকাম করে, তাহলে তার ওয়াই এর একটা পার্ট যাবে কোথায়? একটা পার্ট যাবে হচ্ছে গিয়ে কনসাম্পশনে, আর একটা পার্ট যাবে হচ্ছে গিয়ে সেভিংস এ। সো স্মল এসটা হচ্ছে গিয়ে তার টোটাল ইনকামের থেকে যে সেভিংস এর পরিমাণটা সেটা। সো এই অনেকগুলো স্মল এস মিলে অর্থাৎ ইকোনমির প্রতিজন ইন্ডিভিজুয়ালের সেভিংস গুলোকে একসাথে অ্যাকুমুলেট করে আমরা ক্যালকুলেট করি যে ওই ইকোনমির টোটাল ক্যাপিটাল কতটুকু বা ক্যাপিটাল অ্যাকিউমুলেশন কতটুকু। দেন লং রানে যদি আমরা বলি যে একটা কান্ট্রির হচ্ছে আউটপুট গ্রো করবে, তাহলে আমরা ধরে নিব সেখানে কি গ্রো করছে? ক্যাপিটাল গ্রো করছে আর লেবার গ্রো করছে। লেবারটা কি বলেন তো? লেবারটা কোথা থেকে আসে? হাউ ডু উই মেজার দ্য লেবার গ্রোথ? ম্যাম, লেবাররা যতটুকু লেবারদের ওয়ার্কিং আওয়ারটা, না, যদি আমি বলি যে ওয়ার্কিং আওয়ার তো আছেই, ওয়ার্কিং আওয়ার তো ফিক্স। ধরেন একজন যে কোনো একজন এফিশিয়েন্ট লেবার সে হচ্ছে সাপোজ যে দিনে হচ্ছে আপনার 6 ঘন্টা কাজ করতে পারে, কিন্তু লেবারের গ্রোথ রেট যখন আমরা বলি যে লেবার গ্রো করছে, সো হাউ কিভাবে গ্রো করতে পারে লেবার? ধরেন আমি বললাম এক্স্যাক্টলি, যদি আমি বলি যে বাংলাদেশের লেবার ফোর্স গ্রো করেছে, তার মানে হলো যে বাংলাদেশের পপুলেশন বেড়েছে, অর্থাৎ পপুলেশন গ্রোথের সাথে হচ্ছে লেবার গ্রোথটা আমরা লিংক করছি। সো ক্যাপিটাল গ্রোথটা কার সাথে লিংক করব আমরা? মানি সেভিংস সেভিংসের সাথে আমরা এক্স্যাক্টলি সেভিংসের সাথে হচ্ছে গিয়ে আমরা ক্যাপিটালের গ্রোথটা
লিংক করব, কারণ এই যে এইমাত্র বললাম যে আমরা ক্যাপিটাল গ্রোথ কিভাবে দেখি, আমরা ক্যাপিটাল গ্রোথ দেখি হচ্ছে সেভিংসটা একসাথে অ্যাকিউমুলেট হয়ে যেই ইন্ডিভিজুয়াল ক্যাপিটাল অ্যাকিউমুলেশন হচ্ছে সেটা টোটালটা বা অ্যাগ্রিগেটটা হচ্ছে আমরা ইকোনমির ক্যাপিটাল অ্যাকিউমুলেশন হিসেবে কনসিডার করি। এই চ্যাপ্টারটাতে আমরা যে গ্রোথ মডেলটা দেখব সেটাকে বলা হয় হচ্ছে কি নিও ক্লাসিক্যাল গ্রোথ মডেল। সো নিও ক্লাসিক্যাল গ্রোথ মডেল প্রথম যিনি প্রপোজ করেছিলেন তিনি হচ্ছেন গিয়ে রবার্ট সোলো। হ্যাঁ, উনি হচ্ছেন গিয়ে এই মডেল প্রপোজ করে নোবেল প্রাইজও পেয়েছেন। সো ওনার এই মডেলটা যেটা হচ্ছে 1956-এ প্রপোজ করা, সেটার উপরে বেস করে হচ্ছে গিয়ে আরো বিভিন্ন ধরনের নিও ক্লাসিক্যাল মডেল ডেভেলপড হয়েছে। সো ওনারটাই হচ্ছে গিয়ে প্রথম, ওনারটাই হচ্ছে গিয়ে বেস মডেল। এটার উপরে বেস করে আর অনেক ধরনের এক্সটেনশন হয়েছে, নতুন অনেক কিছু হয়তো বা অ্যাডিশন হয়েছে। হাউএভার ওনার যে মডেলটা সেটাই হচ্ছে গিয়ে প্রথম। এবং ওনার সাথে আরো কন্ট্রিবিউশন ছিল হচ্ছে স্লোয়ান নামে আরেক ভদ্রলোকের। ওনারা এমআইটি থেকে হচ্ছে গিয়ে পড়াশোনা করেছেন এবং তারপরে ওনারা এই মডেলটা ডেভেলপ করেছেন ইন 1956। সো এখানে আমরা যে নিও ক্লাসিক্যাল গ্রোথ মডেলটা দেখবো, এই গ্রোথ মডেলে আমরা দেখবো যে এখানে বলা হচ্ছে একটা কান্ট্রি চাইলে লং টার্মে আরেকটা কান্ট্রির গ্রোথ রেটকে ক্যাচ আপ করতে পারে, ঠিক আছে? সো ধরেন যে আমরা ভালো ইকোনমিক গ্রোথ রেট বলতে এখন কাকে বুঝি? ফর এক্সাম্পল নাও আমরা যদি ইকোনমিক গ্রোথ রেটের দিক থেকে কনসিডার করি, আমরা হয়তো বা বলবো যে খুব ভালো ইকোনমিক গ্রোথ আছে সাপোজ চায়না, অথবা হচ্ছে আপনার ভিয়েতনামের, অথবা হচ্ছে কি ইন্ডিয়ার। সো এরা যে রেটে গ্রো করছে, ইউএসএ কি সেম রেটে গ্রো করছে? নো ম্যাম। হাউএভার যখন হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু এর যে কম্পারিজন গুলো আমরা আমাদের বইয়ে দেখবো, তখন আমরা দেখবো যে হাই রেটে গ্রো করছে এরকম কান্ট্রি বলতে তখন কিন্তু ইউএসএ কে ইন্ডিকেট করা হতো। তার মানে কি ইউএসএ একটা সময় খুব ভালো রেটে গ্রো করেছিল, হাউএভার এখন তাদের গ্রোথ রেটটা আর আগের মতো নাই। তাহলে এটা কি ইন্ডিকেট করে বলেন তো? যেই কান্ট্রি গুলো এখন গ্রো করছে, ভবিষ্যতে বা ফিউচারে একটা সময় পরে তারা এই হাই গ্রোথ রেটটা আর মেনটেন করতে পারবে না। ওয়াই? ম্যাম ওরা অপটিমাল পয়েন্টে চলে গেছে। আচ্ছা, অপটিমাল পয়েন্টটা আসলে খুবই রিলেটিভ একটা ব্যাপার। আমরা যদিও ম্যাক্রো ইকোনমিক্সে বারবার বলি যে অপটিমাল অপটিমাল প্রোডাকশন লেভেল, কিন্তু অপটিমাল লেভেল কোনটা সেটা ডিটারমাইন করাটাই হচ্ছে গিয়ে ডিফিকাল্ট ব্যাপার। হাউএভার এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তাদের ক্যাপিটাল আর আগের মতো গ্রো করছে না, টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট যেটা সেটাও আর আগের মতো হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট এখন তাদের যে গ্রোথ রেটটা সেটা আগের চাইতে স্লো হয়ে গিয়েছে। সো এই যে লেভেলটা, এই লেভেলটাতে হচ্ছে ইউএসএ হয়তো বা 50 বছরে রিচ করেছে। সো আমরা কি ধরে নিতে পারি যে আগামী 50 বছরে হয়তো বা ইন্ডিয়া বা চায়না ইউএস এর যে গ্রোথ রেটটা আছে সেটাকে ক্যাচ আপ করতে পারে, কারণ ইউএসএ তো আর আগের মতো গ্রো করছে না, ওয়ারেজ ইন্ডিয়া আর চায়না হচ্ছে গিয়ে এখন অনেক হাই রেটে গ্রো করছে। সো ইজ দ্যাট পসিবল? ইউএস এর গ্রোথ রেটটাকে ক্যাচ আপ করা পসিবল? ইয়েস ম্যাম। এটা নিয়ে রিয়ালিটিতে অনেক ধরনের ডিবেট আছে। হাউএভার অ্যাকর্ডিং টু দ্য নিওক্লাসিক্যাল গ্রোথ থিওরি, the countries can actually converge to the developed nations. For example, বাংলাদেশের পক্ষে হয়তো বা আজকে থেকে 100 বছর পরে ইউএস এর লেভেলে গ্রো করা পসিবল। এটা জাস্ট পসিবিলিটির কথা। হাউএভার উই ডু নট নো দ্য রিয়ালিটি, তার কারণ আমাদের অনেক বড় একটা ড্রব্যাক হচ্ছে গিয়ে পপুলেশন। আমরা এখানে দেখবো যে এই থিওরিগুলোর মধ্যে আমরা দেখবো যে পপুলেশন গ্রোথ রেটটা যেটা, সেটা হচ্ছে আমাদের পার ক্যাপিটা যে আউটপুট আছে সেটাকে কি করবে, কমিয়ে দিবে নাকি বাড়াবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে। সো যদিও আমার ক্যাপিটাল গ্রো করে, দেখা যাবে যে পপুলেশন গ্রো করার কারণে আমাদের আউটপুটের গ্রোথ রেটটা যতটুকু হওয়ার কথা ছিল পার ক্যাপিটা ততটুকু আর গ্রো করছে না। এবং পার ক্যাপিটা যদি গ্রোথ রেটটা না আসে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কি বাড়বে? নো ম্যাম। আমরা একটা দেশ উন্নত নাকি না ডেভেলপ নাকি ডেভেলপিং নাকি আন্ডার ডেভেলপ সেটা আমরা কনসিডার করি কিভাবে, তাদের পার ক্যাপিটা ইনকাম দিয়ে। সো পার ক্যাপিটা ইনকাম যদি না বাড়ে, আমরা যতই গ্রোথ থিওরির কথা বলি না কেন যে আজকে থেকে 50 বছর বা 100 বছর পরে বাংলাদেশ হচ্ছে ইউএসএ লেভেলে গ্রো করবে, দেখা যাবে যে আমাদের পপুলেশন গ্রো করার কারণে বা পপুলেশন রেট অনেক বেশি হাই হওয়ার কারণে, গ্রোথ রেটটা অনেক হাই হওয়ার কারণে আমাদের যে গ্রোথের যে বেনিফিট গুলো সেগুলো আমরা
অ্যাচিভ করতে পারবো না। তার কারণ আমরা ওই যে কব ডগলাস প্রোডাকশন ফাংশনের কথা বললাম না, ওখানে আমরা কি দেখে এসেছিলাম যে ক্যাপিটালের গ্রোথ রেট আর হচ্ছে গিয়ে লেবারের গ্রোথ রেটের একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু টোটাল আউটপুট গ্রোথ রেটের মধ্যে গিয়ে অ্যাড হয়। যদি আমরা ওটার একটা ফ্র্যাকশন নিয়ে অ্যাড করি তাহলে 1% ক্যাপিটালের গ্রোথ রেটের জন্য কিন্তু পুরো 1% আপনার আউটপুট বাড়ে না। কেন? ওটার রিজন হিসেবে আমরা দেখে আসছিলাম যে কারণ ক্যাপিটালের জন্য রেন্টাল পেমেন্ট করতে হয়, তাই না? আবার লেবারদের জন্য কি করতে হয়? লেবারদের জন্য হচ্ছে ওয়েজ, স্যালারি এগুলো পেমেন্ট করতে হয়। সো যদি আমার ইনপুট 1% বাড়ে, সহজ ভাষায় বলতে গেলে আমার আউটপুটটা টোটাল 1% বাড়ছে না। এখন মনে করেন যে পপুলেশন যদি বাড়ে তাহলে আমার ক্যাপিটালও বাড়তে হবে, এবং ক্যাপিটাল যদি বাড়ে তাহলে কি হবে? তাহলে আমি বলছি যে আমার আউটপুটটা একটা সার্টেন রেটে গ্রো করছে। হাউএভার এখানে পপুলেশনের চাইতে কিন্তু বা লেবারের চাইতে আমার কার গ্রোথটা বেশি জরুরি বলেন তো? আমাদের দুইটা ফ্যাক্টর আছে, তাই না? একটা ক্যাপিটাল আর লেবার। যদি পপুলেশন বা লেবার এটার গ্রোথের কারণে আমার টোটাল গ্রোথের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে বা পার ক্যাপিটা সরি টোটাল না পার ক্যাপিটা গ্রোথ রেটের উপরে আমার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাহলে কোন ফ্যাক্টরের গ্রোথটা আমাদের জন্য বেশি জরুরি? Which factor is the most important one? ক্যাপিটাল। Capital accumulation is the most important one. However, savings টা কতটুকু রেটে গ্রো করছে সেটা আবার কার উপরে ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে যে ইন্ডিভিজুয়ালদের পার হেড ইনকাম কতটুকু হচ্ছে সেটার উপরে, ঠিক আছে? সো এই সবকিছু মিলিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের প্রোডাকশন ফাংশনে ক্যাপিটাল হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। ওয়াই আর উই নট মেনশনিং অ্যাবাউট দ্য প্রোডাক্টিভিটি অর দ্য টেকনোলজি? নিওক্লাসিক্যাল থিওরিতে আমরা দেখব যে টেকনোলজিটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করব, ঠিক আছে? বা আমরা ধরে নিব যে নিওক্লাসিক্যাল মডেলের জন্য আমাদের পপুলেশন যেরকম স্টাডি রেটে গ্রো করছে একই রকম ভাবে টেকনোলজিও হচ্ছে স্টাডি রেটে গ্রো করছে। সো অন্য আরেকটা কোনো ডেভেলপড কান্ট্রিকে আউটগ্রো করতে গেলে আমাদের ক্যাপিটাল অ্যাকিউমুলেশনের উপরে তাহলে বেশি ফোকাস করতে হবে, তাই না? অ্যাটলিস্ট আমাদেরকে থিওরি সেটাই সাজেস্ট করছে। হাউএভার ইন রিয়েল লাইফ আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে টেকনোলজিক্যাল অ্যাকিউমুলেশন। কেন বলেন তো? তাহলে ম্যাম সেম লেভেল অফ ক্যাপিটাল এন্ড লেবারের জন্য আউটপুট অনেক বেশি গ্রো করবে। এক্স্যাক্টলি, যদি আমরা সেম লেবার বা ক্যাপিটাল আমরা ব্যবহার করি তাহলে আগের চাইতে হায়ার রেটে গ্রো করা পসিবল হবে। কারণ ডেভেলপিং নেশন গুলো যেগুলো আছে বা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ যারা আছে, যাদেরকে আমরা ফ্রন্টিয়ার ইকোনমিজ বলি, তাদের টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্টটা কিন্তু ডেভেলপড কান্ট্রিজ গুলোর মতো সেম লেভেলে না। সুতরাং আমাদের যা ড্রব্যাকস আছে, যা কিছু প্রবলেম আমাদের আছে, সেগুলোকে যদি আমরা ওভারকাম করতে চাই তাহলে আমাদের জন্য most important thing is the investment in the টেকনোলজি। টেকনোলজিতে ইনভেস্টমেন্টের জন্য আমাদেরকে কি করতে হবে? হাই রেটে সেভ করতে হবে সো দ্যাট আওয়ার ক্যাপিটাল অ্যাকিউমুলেশন ক্যান গ্রো। এখন লেবারের গ্রোথ রেটটা পজিটিভ না নেগেটিভ এটা নিয়ে মানে থ্রু আউট দ্য ইকোনমিক ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে গিয়ে আপনার ডিবেট আছে। হাউএভার উই ক্যানট সে যে লেবার গ্রোথ বা পপুলেশন গ্রোথ রেট হচ্ছে গিয়ে পুরোপুরি নেগেটিভ একটা ব্যাপার। কারণ আমরা জানি যে যদি লেবারকে আমরা ট্রেন করে নিতে পারি তাহলে দ্যাট ইজ অ্যান অ্যাসেট, তাই না? আমরা অ্যাটলিস্ট তাই জানি। দেখেন যেই দেশের পপুলেশন গ্রোথ রেট নেগেটিভ হয়ে গেছে তাদের কি অবস্থা? ফর এক্সাম্পল জাপানের দিকে দেখেন, জাপানের কিন্তু একটা সময় টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট খুব ভালো ছিল, তাই না? তাদের পপুলেশন গ্রোথ রেট হয়তো বা স্টেডি ছিল, এখন ওদের পপুলেশনও ডিগ্রো করছে। অন দ্য আদার হ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট আর তাদের অ্যাচিভ করার খুব বেশি একটা স্কোপ নাই, তারা কিন্তু আর আগের মতো রেটে গ্রো করতে পারছে না। সো তাদের গ্রোথ রেটের যে ম্যাক্সিমাম লেভেলটা সেখানে তারা রিচ করে গিয়েছে। হাউএভার টু মাচ পপুলেশন ইজ অলসো আ প্রবলেম। কেন? তার কারণ আমরা যেটা হচ্ছে লেবার বলছি, লেবার অবশ্যই ট্রেন্ড হতে হবে। যদি আমরা এনাফ ম্যান পাওয়ার ডেভেলপ না করতে পারি, শুধুমাত্র আমাদের পপুলেশনই বাড়ে, তাহলে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আমাদের এই গ্রোথ থিওরি যে মডেলটা আছে সেটার মধ্যে আমরা দেখতে পাবো। বাট এখানে আমরা যে ডিসকাস করব তা হচ্ছে মোটামুটি সবই থিওরিটিক্যাল, দিস আর নট দ্য রিয়েলিস্টিক সিনারিও। কিন্তু আমরা যদি বিভিন্ন সিচুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে এই মডেলটাকে আমরা একটু হয়তো বা মডিফাই করে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? ইটস নট লাইক দ্যাট যে ইটস নট অ্যাপ্লিকেবল, ইটস টোটালি সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য রিয়েলিটি। হয়তো বা রিয়েলিটির সাথে সরাসরি এটা আমরা রিলেট করতে পারবো না, কিন্তু আমরা এটাকে মডিফাই করে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখানে ফার্স্টেই হচ্ছে আপনাদের বইয়ে দেখবেন যে ইউএসএ
জাপান, নরওয়ে আর গানার মধ্যে একটা কম্পারিজন করা আছে, ঠিক আছে? আমি একটু আপনাদেরকে জাস্ট গ্রাফটা দেখাচ্ছি, তারপর আবার আমরা স্লাইডে ফিরে আসবো। ওকে, সো দিস ইজ দ্য গ্রাফ। এখানে দেখেন ইউনাইটেড স্টেটস, জাপান, নরওয়ে আর গানার মধ্যে হচ্ছে কি একটা কম্পারিজন করা হয়েছে। মোটামুটি আপনার এখানে প্রায় 200 বছরের মতো ডেটা আছে, 200 বছরের চাইতে কিছুটা কম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ হচ্ছে গিয়ে খুবই হাই রেটে গ্রো করছে। একেবারে সবচেয়ে উপরের যেই লাইনটা, একেবারে একটুখানি ডিপ স্কাই ব্লু যে লাইনটা, এটা হচ্ছে কি ইউএস এর গ্রোথ রেট। সো ওদের গ্রোথ স্পারটা মেইনলি স্টার্ট হয়েছে কবে থেকে দেখেন, ওদের গ্রোথ স্পারটা কিন্তু মেইনলি স্টার্ট হয়েছে হচ্ছে গিয়ে এই লেভেলটা থেকে, তাই না? সো আমরা বলতে পারি যে এখান থেকে শুরু করে তারপরের যে গ্রোথ রেটটা, এটা হচ্ছে কি ইনক্রিজিং অ্যাট এন ইনক্রিজিং রেট। তারপরে একটা লেভেলে পৌঁছানোর পরে ওরা হচ্ছে কি ডিক্রিজ করা শুরু করেছে। এখানে দেখেন নরওয়ের কথা যদি দেখেন, নরওয়ে কিন্তু মোটামুটি ইউএসএ কে ক্যাচ আপ করে ফেলেছে এবং জাপানও হচ্ছে গিয়ে মোটামুটি ক্যাচ আপ করে ফেলেছিল। হাউএভার আফটার সার্টেন লেভেল দে অলসো হ্যাভ স্টার্টেড টু ডিগ্রো। কিন্তু একমাত্র ঘানার পক্ষেই হচ্ছে গিয়ে ওদের লেভেলে রিচ করা পসিবল হয়নি। কেন বলেন তো? Is it only because they lack in labor? They do not have capital accumulation. They do not have technological advancement. What is the main drawback that they could not grow? They remain poor. ম্যাম টেকনোলজি। যদি আপনি নিওক্লাসিক্যাল থিওরির কথা বলতে চান তাহলে টেকনোলজি, কিন্তু টেকনোলজি ছাড়া আর কি কি ফ্যাক্টর আছে যেগুলোর ইম্প্যাক্ট হচ্ছে গ্রোথ রেটের উপরে পড়ে? ক্যাপিটাল। আর একটু চিন্তা করেন। যদি আপনি নিওক্লাসিক্যাল থিওরির কথা সত্যি ধরেন তাহলে হচ্ছে ওদের টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট হয় না এবং ক্যাপিটাল অ্যাকিউমুলেশন হয় না। হাউএভার দিস মে নট বি দ্য ট্রু সিনারিও। গভর্নমেন্টেরও একটা অনেক বড় ব্যাপার আছে, ঠিক আছে? সো যদি গভর্নমেন্ট ঠিক মতো এই জিনিসগুলো চ্যানেল না করে এবং ইউটিলাইজ না করে, যদি হচ্ছে আপনার আমাদের যেই প্রবলেমটা আছে যে যদি করাপশন থাকে কোনো একটা ইকোনমিতে, তাহলে প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স, তারপর হচ্ছে ক্যাপিটাল অ্যাকিউমুলেশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এইসব কিছু থাকা সত্ত্বেও কোনো একটা কান্ট্রির পক্ষে অ্যাকচুয়ালি গ্রো করা পসিবল না। সো এই যে রিসোর্সেস গুলো বা ইনপুট গুলো, এগুলোর প্রপার ইউটিলাইজেশন কে এনশিওর করবে? অবশ্যই গভর্নমেন্ট, তাই না? সো ঘানার কাহিনীটা কি সেটা আমরা এখানে এখনো বলতে পারছি না যে ইটস নট নেসেসারিলি তাদের ক্যাপিটাল নাই। মেবি তাদের ক্যাপিটাল আছে, হাউএভার দে কুড নট ইউটিলাইজ ইট। মেবি তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সুযোগ আছে, বাট দেয়ার গভর্নমেন্ট কুড নট অ্যাচিভ দ্যাট অ্যাডভান্সমেন্ট। তার কারণটা এটা না যে ওদের কেপাবিলিটি নাই, তার কারণটা মেবি দিস দ্যাট দে হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ করাপশন। সো এখানে দেখা যাচ্ছে যে কনভার্জেন্সের চান্স অ্যাকচুয়ালি ঘানার পক্ষে এখানে নাই, বলতে গেলে জিরো, তাই না? ওরা এখনো আগে যা লেভেলে ছিল তার চাইতে কিছুটা ভালো করেছে, however not significantly better. সো কনভার্জেন্সের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে নরওয়ে, জাপান, ওদের পক্ষে পসিবল হয়েছে, ইউএস এর লেভেলের কাছাকাছি হয়তো ওরা যেতে পেরেছে, কিন্তু ঘানা একেবারে ধারে কাছেও যেতে পারে নাই। তাহলে এই কনভার্জেন্সটা it does not work for all the economy. So maybe we can say যে বাংলাদেশের ব্যাপারে আমরা যে অ্যাসাম্পশনটা করছিলাম আজকে থেকে 100 বছর পরে আমরা ইউএস এর লেভেলে পার ক্যাপিটা ইনকাম নিয়ে যেতে পারবো, দ্যাটস মেবি অলসো নট পসিবল ফর আস। তার কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন দিয়েই কিন্তু কনভার্জেন্সটা আনা পসিবল না। ওকে, হাউএভার এখানে আপনাদের এই গ্রাফ থেকে যেটা মেইন শিক্ষণীয় সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা যখন শুরু হয়েছিল, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড,
তারপর থেকে হচ্ছে গিয়ে মেইনলি এই ইকোনমি গুলোতে গ্রোথ স্পার্টে এসেছে, তাই না? দেখেন 1960s এর দিকে যে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা রেভলিউশন এগুলো যেগুলো শুরু হয়েছিল সেটার কারণে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো ইকোনমি সেটার বেনিফিটটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছে। হাউএভার ঘানা এর কোনোটাই করতে পারেনি। The main reason may not be their problem regarding the factors of production. Maybe the problem lies elsewhere. ওকে, এনিওয়েজ এখানে এই ব্যাপারে খুব বেশি কিছু ডিসকাশন করার নাই। হাউএভার আপনাদের এখানে চিন্তা করার ব্যাপার আছে যে অ্যাকচুয়ালি এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন দিয়ে আমরা কোন একটা দেশের গ্রোথ রেটটাকে ডিফাইন করতে পারি কিনা। ওকে, সো আমরা হচ্ছে কি আমাদের স্লাইডে ফিরে যাই। আচ্ছা, আমরা এখানে গ্রোথ অ্যাকাউন্টিং বলে একটা ইকুয়েশন দেখব। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর কথা মনে আছে? সেটার আইডেন্টিটি মনে আছে? এটা হচ্ছে কি গ্রোথ অ্যাকাউন্টিং এর আইডেন্টিটি। সো গ্রোথ অ্যাকাউন্টিংটা অ্যাকচুয়ালি কি? দিস ইজ অ্যাকচুয়ালি ডিফাইন্ড বাই ওয়াই অর টোটাল আউটপুট ইকুয়ালস টু এ টাইমস আমাদের দুইটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে বা দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে ক্যাপিটাল আর লেবারটাকে এর আগে আমরা হচ্ছে ম্যানকিউরের বইতে এল দিয়ে ডিনোট করেছি, এখানে এটা ডিনোটেড আছে হচ্ছে এন দিয়ে। সো এন হচ্ছে কি আমাদের জন্য লেবার। তাহলে এ টাইমস আমাদের দুইটা ইনপুট আছে কে আর এন, তাহলে এই তিনটা একসাথে হচ্ছে গিয়ে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আর এটাকে আমি যেটা বললাম যে আমরা হচ্ছে গিয়ে একে সিনোনিমাসলি প্রোডাক্টিভিটি হিসেবেও এখানে কনসিডার করব, নট অনলি যেটা আমরা আগের চ্যাপ্টারে দেখে আসছি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ঠিক আছে, সো আউটপুট গ্রোথ থ্রু ইনক্রিজেস ইন ইনপুটস অ্যান্ড ইনক্রিজেস ইন প্রোডাক্টিভিটি. Growth accounting explains the contribution of factors of production to the growth in total output. So the production function is this one. This is the growth accounting identity. It shows the quantitative relationship between factors factor inputs and output. এটা এই ফাংশনটা আমরা আগেও দেখে আসছি, কব ডগলাস প্রোডাকশন ফাংশনটা যেটা, সেখানেও আমরা এগুলো পড়ে আসছি। সো এইখানে আমাদের জন্য জানা জরুরি কি? জানা জরুরি হলো যে আমরা এখানে প্রথমত হচ্ছে এটা হচ্ছে গিয়ে পুরো ইকোনমির জন্য না পার ক্যাপিটার জন্য? This equation 3.1, is it for the whole economy or is it for per capita অর্থাৎ ইন্ডিভিজুয়ালদের জন্য? টোটাল ইকোনমির টোটাল ইকোনমির জন্য। তার কারণ হলো যে এটা আমরা দেখতে পাচ্ছি সবগুলো কি ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোটেড আছে, অ্যাজ এ রেজাল্ট দিস ইজ ফর দ্য হোল ইকোনমি। ওকে, সো আমরা আগের চ্যাপ্টারে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার আর মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালের কথা জেনেছিলাম, তাই না? মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার যেটাকে হচ্ছে আমরা এমপিএল দিয়ে ডিনোট করি, আর মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল যেটাকে হচ্ছে কি আমরা এমপিকে দিয়ে ডিনোট করি। এখানে আপনারা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারটা যেটা সেটা হচ্ছে কি এমপিএন দিয়েও করতে পারেন, আবার যদি মনে করেন যে হচ্ছে কে দিয়ে এল দিয়ে করবেন তাহলে এল দিয়েও করতে পারেন। হাউএভার যখন আমরা পার ক্যাপিটাতে যাব তখন কিন্তু এল দিয়ে ডিনোট করলে একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? কারণ তখন দেখবেন যে আমরা পার ক্যাপিটাতে কনভার্সন করার জন্য টোটাল পপুলেশন অর্থাৎ এন দিয়ে হচ্ছে সবগুলো টার্মকে ডিভাইড করব। সো আপনার ওই যে এন এন কাটা যাওয়ার একটা ব্যাপার আছে বা মাইনাস প্লাস করার যে ব্যাপারটা আছে সেখানে ঝামেলা হয়ে যাবে। সো এই গ্রোথ অ্যাকাউন্টিং এর জন্য আমি সাজেস্ট করব যে আপনারা লেবারটাকে থ্রু আউট এন দিয়ে ডিফাইন করেন। সো আমরা জানি যে এখানে যদি আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারের কথা বলি তাহলে এমপিকে যদি হয়, what does that indicate? It indicates actually what it indicates? The increase in output, change in for 1 unit increase in capital. ক্যাপিটাল। আর যদি এমপিএল এর কথা বলি তাহলে the increase in output generated by 1 unit increase in labor. তাহলে এমপিকে আর এমপিএন এই দুইটা আমরা জানলাম। সো হাউ টু ক্যালকুলেট দ্যাট ম্যাথমেটিক্যালি? আমরা জানি যে যদি আমরা চেঞ্জ ইন আউটপুটকে হচ্ছে গিয়ে চেঞ্জ ইন লেবার দিয়ে ডিভাইড করি তাহলে আমরা হচ্ছে গিয়ে লেবারের যেই মার্জিনাল প্রোডাক্ট সেটা পাবো, আর ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্ট পাওয়ার জন্য হচ্ছে আমাদের
ডেল্টা ওয়াই কে ডেল্টা কে দিয়ে ডিভাইড করতে হবে। আর টেকনোলজি হচ্ছে গিয়ে আমাদের এ, যেটাকে আমরা এখানে বলছি প্রোডাক্টিভিটি। এখন যদি কব ডগলাস প্রোডাকশন ফাংশনটার কথা আপনাদের মনে থেকে থাকে, ওইখানে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রিবিউশন অফ ক্যাপিটাল আর কন্ট্রিবিউশন অফ লেবারকে দুইটা ইন্ডিকেটর দিয়ে হচ্ছে কি ডিনোট করেছিলাম, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে কি থেটা। থেটাটা কি ইন্ডিকেট করছে? দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কন্ট্রিবিউশন অফ ইনকাম টুয়ার্ডস ক্যাপিটাল। আর এটা হচ্ছে গিয়ে 1 মাইনাস থেটা, যেটা হচ্ছে গিয়ে দ্য কন্ট্রিবিউশন অফ টোটাল ইনকাম অর আউটপুট টুয়ার্ডস লেবার। অর্থাৎ আমাদের লেবার এবং ক্যাপিটালের জন্য যে কস্ট গুলো আছে সেটা হচ্ছে গিয়ে এই থেটাটা ইন্ডিকেট করছে। তাহলে কস্টটা বাদে বাকি যতটুকু আছে সেইটুকু হচ্ছে গিয়ে কোথায় যাবে? সেটুকু যাবে হচ্ছে গিয়ে ক্যাপিটাল টোটাল আউটপুটের ইনক্রিজ। অর্থাৎ ক্যাপিটালের রেন্ট বাদ দিলে বাকি যতটুকু থাকবে ততটুকু যাবে হচ্ছে গিয়ে আউটপুটের ইনক্রিমেন্টের জন্য। আর লেবারদের ওয়েজ, স্যালারি, এই সমস্ত জিনিস সবকিছু পেমেন্ট করার পরে বাকি যা থাকবে সেই গ্রোথটা কন্ট্রিবিউটেড হবে এগেইন টুয়ার্ডস দ্য টোটাল ইনকাম। আর টেকনোলজির চেঞ্জটা যেটা, সেটা যদি আমরা কনসিডার করতে চাই তাহলে আমরা হচ্ছে গিয়ে ডেল্টা এ কে এ দিয়ে ডিভাইড করব। সো দ্যাটস অল। এখন দেখেন যে আমাদের এই থেটাটা আর 1 মাইনাস থেটাটার ভ্যালুটা কতটুকু হবে সেটা কি আপনাদের খেয়াল আছে? ওয়ানের থেটার ভ্যালু ভিতরে থাকবে কতটুকু না? হবে? ইট ইজ ইউজুয়ালি লেস দ্যান 1, এবং থেটা প্লাস হচ্ছে গিয়ে 1 মাইনাস থেটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1। সো what does that indicate? It actually indicates যে যদি ক্যাপিটাল 1 ইউনিট বাড়ে তাহলে আউটপুট পুরোপুরি 1 ইউনিট বাড়বে না। যদি 3% বাড়ে তাহলে মনে করেন যদি এটা হচ্ছে গিয়ে 0.25 হয় তাহলে কতটুকু বাড়বে? 0.75 বাড়বে। সো এই ইনক্রিমেন্টটা হচ্ছে গিয়ে আমরা যতটুকু কন্ট্রিবিউশন আছে অফ দ্য ক্যাপিটাল টুয়ার্ডস ইনকাম সেটুকু বাদ দেওয়ার পরে কনসিডার করব। এখন দেখেন যে যদি আমরা থেটা এখানে কনসিডার করি, হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস যে যদি আমাদের আউটপুটের গ্রোথ রেটের কথা আমরা বলি তাহলে অবশ্যই ক্যাপিটাল বাড়তে হবে 1%-এর চাইতে হায়ার রেটে, আদারওয়াইজ ইনকামে কিন্তু কোনো ধরনের গ্রোথ আসবে না, তাই না? আবার যদি আমরা বলি যে ক্যাপিটাল আর লেবার এই দুটাকে হচ্ছে কি আমরা পার ক্যাপিটা হিসাবে কনসিডার করব, তাহলে আমরা লেবারের গ্রোথ রেটের চাইতে কিন্তু ক্যাপিটালের গ্রোথ রেটের উপরে বেশি ফোকাস করতে চাইবো, কারণ আমরা জানি যে লেবারের গ্রোথ রেটের কারণে কি হবে, বা পপুলেশন গ্রো করলে কি হবে, পপুলেশন গ্রো করলে হচ্ছে কি আমাদের পার ক্যাপিটা ইনকামটা কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট ক্যাপিটাল অ্যাকুমুলেশন ইজ মোর ইম্পর্টেন্ট কম্পেয়ার টু লেবারের যে ইনক্রিমেন্টটা আছে সেটা। লেবার যদি স্টেডি থাকে তাহলেও আমাদের কোনো অসুবিধা নাই, অ্যাকচুয়ালি লেবারটা স্টেডি থাকলে আমাদের জন্য বেটার। ওকে, সো ম্যাম ম্যান2 বইতে যে আলফাটা ছিল ওইটার আলফা আর থিটা তাহলে কি সেম? থিটা, থিটা আলফাটা থিটা, এখানে থিটাকে কনসিডার করছি আমরা। Okay, so labor and capital each actually contribute an amount equal to their individual growth rate multiplied by the share of that input in income, which is actually denoted by theta or 1 minus theta. And the rate of improvement in technology, যেটাকে আমরা বলি হচ্ছে technological advancement, or the growth of total factor productivity, is the third term in the equation. This is actually the most important term in case of output growth. The growth rate of total factor productivity is the amount by which output is going to increase as a result of improvement in methods of production. আমরা যদি ক্যাপিটাল আর হচ্ছে লেবারটাকে আনচেঞ্জ রাখি তাহলে মেথড অফ প্রোডাকশন বা যদি আমাদের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট বা প্রোডাক্টিভিটি বাড়ে তাহলেই হচ্ছে কি আমরা আউটপুটের গ্রোথ রেটটা কনসিডার করতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে আউটপুট গ্রো করছে। আপনাদের বইয়ে একটা এক্সাম্পল আছে যেটা স্লাইডে নাই, আমি এক্সাম্পলটা দেখাতে চাই। দেখেন, সাপোজ ক্যাপিটাল শেয়ার অফ ইনকাম ইজ 0.25, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের থেটা, আর লেবারের জন্য এটা হচ্ছে গিয়ে 0.75, সো এটা হচ্ছে 1 মাইনাস থেটা।
These values correspond approximately to the actual value of the US economy. এটা হচ্ছে US ইকোনমির জন্য ট্রু। তাদের জন্য দেখা যায় যে ক্যাপিটালের কন্ট্রিবিউশন ইন ইনকাম ইজ 0.25 আর হচ্ছে লেবারের জন্য এটা 0.75. So furthermore, let labor force growth be 1.2%, which actually also represent the population growth rate. Actually এখানে যদিও আমরা সরাসরি এটাকে লিংক করতে পারছি যে আমরা বলছি পপুলেশন গ্রোথ রেট আর লেবারের গ্রোথ রেট সিনোনিমাস, which is actually not true. কারণ লেবার বলতে আমরা কাদেরকে বুঝবো, যারা হচ্ছে ট্রেন্ড এবং যারা হচ্ছে ওয়ার্কিং এজে আছে তারা। However এখানে এই থিওরির জন্য আমরা এটা সিনোনিমাস ধরে নিচ্ছি। And growth of the capital stock is 3%. দেখেন এখানে ওদের পপুলেশনের গ্রোথ রেট যা আছে তার চাইতে কিন্তু ক্যাপিটাল স্টকের গ্রোথ রেটটা হায়ার আছে। যদি কোনো কান্ট্রি গ্রো করতে চায়, টেকনোলজিটা যদি হচ্ছে গিয়ে আমাদের সেম থাকে, অর্থাৎ প্রোডাক্টিভিটি বা মেথডস অফ প্রোডাকশনে যদি চেঞ্জ না আসে, তাহলে অ্যাটলিস্ট পপুলেশন গ্রোথ রেটের চাইতে ক্যাপিটাল স্টকের গ্রোথ রেটটা হায়ার হতে হবে। And suppose that total factor productivity grows at the rate of 1.5% per annum. What is the growth rate of output? So output এর growth rate টা কি হবে? আমরা output এর growth rate টা হচ্ছে কি সরাসরি আমাদের যে ইকুয়েশনটা আছে growth accounting identity সেটার মধ্যে বসাবো। ডেল্টা y divided by y হচ্ছে আমাদের growth rate of output। তাহলে theta 1 minus theta হচ্ছে 0.75 আর পপুলেশন বা লেবারের গ্রোথ রেট হচ্ছে কি 1.2% প্লাস আমাদের থেটার ভ্যালু হচ্ছে 0.25 আর ক্যাপিটাল অ্যাকুমুলেশন হচ্ছে কি 3%। plus technological advancement হচ্ছে গিয়ে 1.5%. So total output growth is actually 1.5%. So এখন দেখেন এখানে ইভেন আমাদের ক্যাপিটাল তারপর হচ্ছে লেবার এগুলোর যা অ্যাকুমুলেশন আছে তার চাইতে কিন্তু গ্রোথ রেটটা আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি গ্রোথ রেট বাড়েনি, তাই না? সবকিছুই বেড়েছে মোটামুটি। হাউএভার সবকিছুর পরেও আমাদের গ্রোথ রেটটা হচ্ছে গিয়ে মাত্র 3.15% রেটে গ্রো করেছে। যদি আমরা সবগুলো গ্রোথ আলাদা আলাদা ভাবে কনসিডার করি তাহলে মোটামুটি দেখা যাবে যে যদি ওই থেটার ব্যাপারটা না থাকতো তাহলে 5 বা 6% রেটে গ্রো করতে পারতো, তাই না? যদি সরাসরি ইনপুটের গ্রোথ রেটটাকে আউটপুটের গ্রোথ রেটের সাথে আমরা লিংক করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোর জন্য কিছু এক্সপেন্সেস বিয়ার করতে হয়, অ্যাজ এ রেজাল্ট সেগুলো ইন্ডিভিজুয়ালি যতটুকু বাড়ছে টোটাল আউটপুটের গ্রোথ রেটটা ততটুকু বাড়ছে না। So an important point in equation 2 is that the growth rates of capital and labor are weighted by their respective income shares. Before labor's, because labor's share is higher, a 1% point increase in labor rises output by more than 1 percentage point change in capital. So আমরা জানি যে থেটাটা হচ্ছে কি রেসপন্সিভনেস, তাই না? অ্যাজ এ রেজাল্ট যেহেতু ক্যাপিটালের শেয়ারটা হচ্ছে কি এখানে কম, সো লেবারের যা ইনক্রিমেন্টটা সেটার জন্য হচ্ছে গিয়ে হায়ার রেটে আমাদের আউটপুটের উপরে ইম্প্যাক্ট পড়বে রাদার দ্যান দ্য গ্রোথ অফ দ্য ক্যাপিটাল। তাহলে এই যে আমরা বললাম যে ক্যাপিটাল গ্রো করলে হচ্ছে গিয়ে বেটার রাদার দ্যান লেবার, জিনিসটা কি তাহলে ব্যালেন্সড হলো? বুঝতে পেরেছেন আমি কি বলেছি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে the contribution towards labor is actually higher compared to capital. অর্থাৎ লেবারের জন্য যে এক্সপেন্ডিচার হচ্ছে আমাদের ক্যাপিটালের জন্য তার চাইতে বেশি রেটে এক্সপেন্ডিচার হচ্ছে, মানে মোটামুটি এরকমই একটা জিনিস বুঝাচ্ছে। তাহলে ক্যাপিটাল অ্যাকুমুলেশনের জন্য আমার যতটুকু হচ্ছে গিয়ে আউটপুটের মধ্যে ইনক্রিমেন্ট হচ্ছে তার চাইতে হচ্ছে কি লেবারের জন্য হায়ার রেট ইনক্রিমেন্ট হচ্ছে, তাই না? সেটাই বোঝাচ্ছে না? সো যেই দেশে হচ্ছে আপনার লেবার চিপার তাদের কি হবে, তাদের জন্য বেটার হবে, তাই না? আবার যদি কোনো দেশে হচ্ছে গিয়ে ক্যাপিটালের রেন্ট অনেক বেশি হাই হয় তাহলে তাদের জন্য সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সো এখান থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেট লেভেলের জন্য। হাউএভার পার ক্যাপিটালটা হচ্ছে গিয়ে ভিন্ন। পার ক্যাপিটালটা যেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি ইনকামের লেভেল বা হচ্ছে কোনো একটা দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং এর লেভেল বোঝায়, সেটার জন্য আমরা দেখবো যে population is actually negative for per capita growth for any country. ওকে, সো আমরা আমাদের স্লাইডে আবার ফিরে যাই।
ওকে, সো এখানে দেখেন কি বলা হচ্ছে, the rate of growth per capita is a better indicator of standards of living and allows more accurate comparison between countries. আমরা যখন কান্ট্রি টু কান্ট্রি কম্পারিজন করব তখন মনে করেন আপনি বাংলাদেশের সাথে ইউএসএ কে কম্পারিজন করছেন। এখন বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট হচ্ছে গিয়ে 7% আর ইউএস এর হয়তো বা আছে 1-2%। তার মানে কি যে বাংলাদেশ ইজ ওয়েল অফ কম্পেয়ার্ড টু ইউএসএ? Is it true? প্রোগ্রেস, কারেন্ট প্রোগ্রেসের দিক থেকে বেটার, প্রোগ্রেসের দিক থেকে বেটার। অ্যাকচুয়ালি টোটাল জিডিপি গ্রোথ রেট দিয়ে এটাকে আমরা কোনোভাবে মেজার করতে পারবো না, ঠিক আছে? যে কারণে আমরা পার ক্যাপিটা গ্রোথ রেটটা ক্যালকুলেট করি। তার কারণ আমি যেটা বললাম যে টোটাল গ্রোথ রেট হয়তো বা ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য হায়ার হতে পারে, হাউএভার তাদের লেভেল অফ ডেভেলপমেন্ট আর যারা হচ্ছে গিয়ে ডেভেলপড আছে অলরেডি তাদের লেভেল অফ ডেভেলপমেন্ট কিন্তু সেম না, তাই না? যারা অলরেডি ডেভেলপড তাদের জিডিপি গ্রোথ রেট লোয়ারই থাকবে, কারণ তারা হচ্ছে গিয়ে প্রোডাক্টিভিটির হয়তো বা হাইয়েস্ট লেভেলে রিচ করে ফেলেছে। সো তাদের পক্ষে আর এটার চাইতে বেটার কোনো কিছু করা পসিবল না। ওয়ারেস ডেভেলপিং নেশনস যারা আছে বা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ যেগুলো আছে তাদের কিন্তু গ্রো করার অনেক অপরচুনিটি আছে, কিন্তু তার মানে এই না যে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আর ডেভেলপড কান্ট্রিগুলো স্ট্যান্ডার্ড অফ লিভিং সেম। অ্যাজ আ রেজাল্ট যদি আমরা টোটাল জিডিপি দিয়ে কম্পারিজন করতে চাই তাহলে কম্পারিজনটা অ্যাপল টু অ্যাপল কম্পারিজন হয় না। দ্যাটস ওয়াই উই কনভার্ট ইট টু per capita growth rate if we want to compare. The growth accounting equation can be translated into per capita terms by subtracting population growth delta n divided by n from both sides. অর্থাৎ যদি আমরা ডেল্টা এন ডিভাইডেড বাই এনটা দুইটা সাইড থেকে বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে গিয়ে পার ক্যাপিটা ইনকামটা যেটা সেটাকে আমরা ডিরাইভ করতে পারবো। আমি ইনফ্যাক্ট এই ডিরাইভেশনটা আপনাদের বই থেকেই দেখাই, সেখানে ডিটেইলসে আছে, স্লাইডের মধ্যে জাস্ট 1-2 লাইনে আছে। আপনারাও যখন পড়বেন তখন বই থেকেই কিন্তু পড়বেন, স্লাইড থেকে পড়তে যেন না। এখানে দেখেন, ওকে, সো পার ক্যাপিটা অ্যাকচুয়ালি কি? পার ক্যাপিটা হলো অ্যাকচুয়ালি আমাদের যেই পপুলেশনটা আছে প্রতি একজনের জন্য হচ্ছে গিয়ে ইনকাম বা গ্রোথ রেটটা কতটুকু বাড়ছে সেটা এখানে ক্যালকুলেট করে দেখাবে, তাই তো? সো টোটালটা থেকে হচ্ছে গিয়ে আমরা ইন্ডিভিজুয়ালের মধ্যে শিফট করছি। দ্য গ্রোথ রেট অফ ক্যাপিটাল equals the growth rate of per capita capital plus the growth rate of population. So total যেই ডেল্টা k divided by k এটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের per capita প্লাস হচ্ছে গিয়ে পপুলেশনের গ্রোথ রেট, এই দুইটাই ইনকর্পোরেটেড আছে। দ্য সেম happens for the output as well. So এখানে হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল যে ক্যাপিটাল ইন্ডিভিজুয়াল যে ইনকামের গ্রোথ রেটটা সেটা আছে, প্লাস হচ্ছে গিয়ে পপুলেশনের যে গ্রোথ রেটটা সেটাও আছে। তাহলে যদি আমরা হচ্ছে পার ক্যাপিটাল লেভেলে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে গিয়ে বোথ সাইড থেকে ডেল্টা এন ডিভাইডেড বাই এন ডিডাক্ট করতে হবে। এখন দেখেন এখানেও একটা স্টেপ অ্যাকচুয়ালি এলিমিনেট হয়ে গেছে। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ টোটাল যে আউটপুট আছে সেখান থেকে ডেল্টা এন ডিভাইডেড বাই এন এটা মাইনাস করছি, আর এখানে ডেল্টা কে মাইনাস কে থেকে হচ্ছে গিয়ে মাইনাস করছি ডেল্টা এন ডিভাইডেড বাই এন। আমাদের লেবারের কি হলো বলেন তো? লেবার কোথায় গেল? ইকুয়েশন নাম্বার 5, আমাদের ইনপুট কি কি ছিল? ফাংশন অফ লেবার এন্ড ক্যাপিটাল, কে এন্ড এন, তাই তো? সো আমরা যদি গ্রোথটার কথা কনসিডার করি তাহলে ডেল্টা কে ডিভাইডেড বাই কে আর ওটা ছিল হচ্ছে কি ডেল্টা এন ডিভাইডেড বাই এন। সো দুইটা থেকেই আমরা হচ্ছে কি ডেল্টা এন ডিভাইডেড বাই এন মাইনাস করছি। হ্যাঁ, সো আমাদের ডেল্টা এন বাই এন ছিল হচ্ছে গিয়ে লেবারের গ্রোথ রেট, ডেল্টা এন বাই এন হচ্ছে আমাদের পপুলেশনের গ্রোথ রেট, তার সাথে ছিল হচ্ছে 1 মাইনাস থেটা। সো ওখানে 0 হয়ে গেল, তাই তো? 1 মাইনাস থেটা আর 0 ইকুয়ালস টু হচ্ছে কি 0। অ্যাজ এ রেজাল্ট ওই টার্মটা কিন্তু এখানে আমরা শো করছি না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে যদি আমরা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনের কথা বলি, আমরা ফাংশন অফ কে আর এল ছিল,
কে এর জন্য ছিল হচ্ছে গিয়ে ডেল্টা কে ডিভাইডেড বাই কে, আর লেবারের জন্য ছিল হচ্ছে ডেল্টা এন ডিভাইডেড বাই এন। দুইটা থেকেই আমরা ডেল্টা এন ডিভাইডেড বাই এন মাইনাস করলাম। হাউএভার যেহেতু লেবার আর হচ্ছে গিয়ে পপুলেশন দুইটাকেই আমরা এন দিয়ে ডিনোট করছি, অ্যাজ এ রেজাল্ট লেবারের যে পার্টটা ছিল সেটা পুরোপুরি জিরো হয়ে গিয়েছে, যে কারণে এই 5 নাম্বার যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা হচ্ছে গিয়ে এন দেখাচ্ছি না বা লেবারের কোনো কিছু দেখাচ্ছি না। ওকে, so equation 5 can be rewritten as delta y divided by y, যেটা হচ্ছে গিয়ে স্মল। এটা কেন? এটা কারণ হচ্ছে যে আমরা টোটাল পপুলেশনের যে গ্রোথ রেটটা সেটা হচ্ছে গিয়ে অলরেডি অ্যাগ্রিগেট গ্রোথ রেট থেকে বাদ দিয়ে দিয়েছি। অ্যাজ এ রেজাল্ট দিস ওয়ান ইজ পার ক্যাপিটা 1। পার ক্যাপিটাটা আমরা স্মল দিয়ে ডিনোট করি। ইকুয়ালস টু হচ্ছে থেটা টাইমস ডেল্টা কে ডিভাইডেড বাই কে, এটা হচ্ছে গিয়ে পার ক্যাপিটা ক্যাপিটাল গ্রোথ রেট, প্লাস হচ্ছে গিয়ে প্রোডাক্টিভিটির কোনো পপুলেশনের সাথে এটার কোনো রিলেশনশিপ নাই। সো প্রোডাক্টিভিটিটা হচ্ছে চেঞ্জ অফ আপনার প্রোডাকশন মেথড। অ্যাজ এ রেজাল্ট যদি পপুলেশন বা আপনার লেবারে কোনো ধরনের চেঞ্জ আসে বা না আসে, প্রোডাক্টিভিটি বাড়ার কারণে আমাদের আউটপুটে ইমপ্রুভমেন্ট হবে। Okay, so the number of machines per worker, small k, also called the capital labor ratio, is a key determinant of amount of output a worker can produce. এটা কি বোঝাতে চেয়েছেন, বুঝতে পেরেছেন? এখানে কি বলা হয়েছে ক্যাপিটাল লেবার রেশিও দিয়ে, বুঝতে পেরেছেন কি? ম্যাম আরেকবার বলুন ম্যাম please। একজন ওয়ার্কার কি পরিমাণ প্রডিউস করতে পারবে সেটা বোঝানো একবার হয়েছে। বলুন please। একজন ওয়ার্কারের জন্য কতটুকু ক্যাপিটাল ওইটা? অর্থাৎ যদি আমাদের পপুলেশন গ্রো করে তাহলে কি করতে হবে, তাদের জন্য তো এনাফ ক্যাপিটাল অ্যাকুমুলেটেড হতে হবে, তাই না? সো মনে করেন যে আপনার লেবার ঠিকই বাড়লো, হ্যাঁ পপুলেশন ঠিকই বাড়লো, কিন্তু হচ্ছে গিয়ে তাদের জন্য আপনি এনাফ মেশিনারির ব্যবস্থা করতে পারলেন না। এখানে মানে খুবই লেমেন ভাবে জিনিসগুলো বোঝানো হয়েছে। ফর এক্সাম্পল, আপনার যদি 2 জন মানুষ বেড়ে যায় লেবার ফোর্সে, তাহলে যদি একটা মেশিন দিয়ে 2 জন লেবার কাজ করতে পারে, আপনাকে কি করতে হবে, গ্রোথ রেটটা ইভেন স্টেডি রাখতে হলেও আর একটা নতুন মেশিনারি কিন্তু সেখানে অ্যাড করতে হবে, তাই না? অ্যাড করতে হবে না? ইয়েস ম্যাম। আদারওয়াইজ কিন্তু আমাদের ইনকামটা যেটা বা আউটপুটটা যেটা সেটা বাড়বে না। সো এখানে সেটাই বোঝানো হচ্ছে যে দ্য ক্যাপিটাল লেবার রেশিও, যেটা হচ্ছে গিয়ে আমরা স্মল কে দিয়ে ডিনোট করছি, ইজ আ কি ডিটারমিনেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ আউটপুট আ ওয়ার্কার ক্যান প্রডিউস। হাউএভার এটা হচ্ছে গিয়ে আমাদেরকে যেহেতু পার ক্যাপিটাল লেভেলে বোঝানো হচ্ছে, সো আমরা এখানে হচ্ছে কি বলছি যে একজন লেবারের জন্য কতটুকু ক্যাপিটালের কন্ট্রিবিউশন দরকার হবে। অর্থাৎ একজন লেবার যদি আমার ওয়ার্ক ফোর্সে অ্যাড হয় তাহলে নতুন করে কয়টা মেশিনারি আমার ক্যাপিটালের মধ্যে অ্যাড করতে হবে। এখানে ক্যাপিটালটাকে সরাসরি মেশিন দিয়ে সিনোনিমাসলি বোঝানো হচ্ছে, ঠিক আছে? মেশিন আর ক্যাপিটাল হচ্ছে কি এখানে সিনোনিমাস। অর্থাৎ একজন নতুন লেবার যদি আমার লেবার ফোর্সে জয়েন করে তার জন্য কতটুকু ক্যাপিটাল আমি অ্যাড করব। Since theta is around 0.25, the equation 6 suggests that a 1% increase in amount of capital available to each worker increases per capita output by only an amount of quarter of 1%. এটা আমরা আগে থেকেই জানি যে পুরোপুরি 1% রেটে এটা গ্রো করবে না। ম্যাম এখানে কি চেঞ্জ ইন পপুলেশন এন্ড চেঞ্জ ইন লেবার কি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়েছে? ক্যাপিটাল, সরি এতক্ষণ পরে আমি চ্যাপ্টারের শুরু থেকে আপনাদেরকে কি বলছি যে এখানে হচ্ছে গিয়ে আপনার ক্যাপিটাল এনটা যেটা, এটা হচ্ছে লেবারও প্লাস এটা হচ্ছে গিয়ে পপুলেশনও। বুঝতে পেরেছেন? ওটা ক্যাপিটালও, সরি ওটা হচ্ছে লেবারও, ওটা হচ্ছে পপুলেশনও। সো ডেল্টা এন ডিভাইডেড বাই এন, ইট ইজ বোথ ফর লেবার ফোর্সের গ্রোথ রেট আর হচ্ছে গিয়ে আপনার পপুলেশনের গ্রোথ রেট, দুইটাই হচ্ছে গিয়ে ডেল্টা এন ডিভাইডেড বাই এন দিয়ে আমরা ডিনোট করছি। এখানে একটা এক্সাম্পল আছে, হ্যাঁ, দ্য পোস্ট ওয়ার কনভার্জেন্স অফ দ্য ইউএস এন্ড জাপানিজ ইকোনমিক্স। এই ইয়েটা একটুখানি পড়বেন, আপনারা একটু পড়ে নিবেন, জিনিসটা বেশ ইন্টারেস্টিং। কিভাবে জাপান হচ্ছে গিয়ে কনভার্জেন্স করলো ইউএস এর গ্রোথ রেটের সাথে, সেটার ডেসক্রিপশনটা এখানে দেয়া আছে। আচ্ছা, আমি একটু 5 মিনিটের জন্য একটা ব্রেক নিচ্ছি, 5 মিনিট পরে আবার আমরা স্টার্ট করবো। ওকে, পপুলেশন গ্রোথ।
ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা সোলো গ্রোথ মডেল, যেটা হচ্ছে ফার্স্ট নিও ক্লাসিক্যাল গ্রোথ মডেল, সেটার উপরে ডিসকাস করব। ফার্স্ট অফ অল, এই মডেলটার হচ্ছে গিয়ে বেশ কিছু অ্যাসাম্পশন আছে। সোলোর যে মডেলটা আমরা এখানে ডিসকাস করব, যেটা হচ্ছে গিয়ে নিও ক্লাসিক্যাল থিওরির একেবারে প্রথম থিওরি, যেটার উপরে বেস করে বাকি নিও ক্লাসিক্যাল গ্রোথ থিওরি গুলো ডেভেলপড হয়েছে। এটার বেশ কিছু আপনার কি বলে লিমিটেশনস আছে, বা বেশ কিছু হচ্ছে গিয়ে আপনার অ্যাসাম্পশন আছে। এই অ্যাসাম্পশন গুলো ছাড়া এই থিওরিটা ঠিকভাবে কাজ করবে না। ওকে, সো ফার্স্ট অফ অল, এখানে ফ্যাক্টরস অফ ক্যাপিটাল, ফ্যাক্টরস আদার দ্যান হচ্ছে কি ক্যাপিটাল এন্ড লেবারের মধ্যে কি কি থাকতে পারে। আমরা তো হচ্ছে কি ক্যাপিটাল আর লেবার অলরেডি দেখিয়ে আসছি, তাই না? এই দুইটা ছাড়াও আরো কি কি থাকতে পারে? দেখেন, এখানে কয়েকটা ইনপুটের কথা বলা হয়েছে, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ইউজুয়াল যে ক্যাপিটাল আর লেবার আছে সেগুলো ছাড়াও টোটাল আউটপুটের গ্রোথে কন্ট্রিবিউট করতে পারে। একটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, অবভিয়াসলি পপুলেশনের গ্রোথ রেট না, সেটা হচ্ছে যে যারা ট্রেইনড ইন্ডিভিজুয়াল, যারা হচ্ছে ইফেক্টিভ ভাবে কোনো একটা কাজ করতে পারবে এবং গ্রোথে কন্ট্রিবিউট করতে পারবে কম্পেয়ার টু এনি অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল, সো তাদেরকে আমরা বলছি হচ্ছে গিয়ে হিউম্যান ক্যাপিটাল। দেন দেয়ার আর ন্যাচারাল রিসোর্সেস, দেন পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল। সো এই ফ্যাক্টর গুলো হচ্ছে গিয়ে আমাদের যে টোটাল প্রোডাকশন ফাংশন আছে সেখানে কন্ট্রিবিউট করতে পারে। আফটার দ্যাট, the model of the production function assumes that capital and labor are the key determinants of the growth. This ignores important factor inputs that also affect the economic growth, যেগুলো হলো যে human capital, natural resource, public infrastructural capital. So human capital is the individual's investment in education and training, which leads to increasing productivity. Incorporation of human capital into the production function gives আপনার এখানে হিউম্যান ক্যাপিটালকে হচ্ছে গিয়ে এইচ দিয়ে ডিনোট করা হচ্ছে। সো এনটা যদি হয় হচ্ছে আমার টোটাল পপুলেশন, এইচটা হচ্ছে গিয়ে আমার হিউম্যান ক্যাপিটালটা যেটা সেটা। হাউএভার এইচ ইজ অলসো আ পার্ট অফ এন, শুধু তাদের ইনক্রিজড যেই প্রোডাক্টিভিটিটা ডিউ টু দ্য ট্রেনিং অ্যান্ড আদার থিংস, সেটাকে আমরা এইচ দিয়ে সেপারেট করছি। ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ লেবার এন্ডাউমেন্ট ফ্রম অ্যাকোয়ার্ড হিউম্যান ক্যাপিটাল স্কিলস। যদি অ্যাভারেজ একজন লেবার স্কিলকে আমরা এন দিয়ে ডিনোট করি, তাহলে তার অ্যাডেড যে স্কিলটা আছে ডিউ টু দ্য ট্রেনিং অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটাকে আমরা হচ্ছে গিয়ে এইচ দিয়ে ডিনোট করব। The natural resources of a country may give it an advantage which contributes to the economic growth. Likewise, public sector investment in capital infrastructure can result in increased private sector productivity. অর্থাৎ ফার্মগুলো তাদের নিজস্ব প্রোডাক্টিভিটিটা কিভাবে বাড়াবে সেটা কিন্তু গভর্নমেন্টের যে টোটাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আছে সেটার উপরেও ডিপেন্ড করবে। অর্থাৎ যেই দেশের আপনার রোডস, তারপরে হচ্ছে হাইওয়ে, এরপর ট্রান্সপোর্টেশন সিস্টেম, এগুলো বেটার, অর্থাৎ পাবলিকলি বেটার, তাদের জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি যে কোম্পানিগুলো আছে বা বিজনেসগুলো আছে তাদের গ্রো করার পসিবিলিটি হায়ার থাকে কম্পেয়ার টু দোজ কান্ট্রিজ যেখানে হচ্ছে কি এই সমস্ত পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল নাই, তাই না? যাদের হচ্ছে গিয়ে এই সবকিছু খুব ভালো রুলস রেগুলেশনস এর মধ্যে কাজ করে, তাদের জন্য বিজনেস চালানোটা কিন্তু ইজিয়ার হয় কম্পেয়ার টু দোজ কান্ট্রিজ যেখানে হচ্ছে আপনার রাস্তা দিয়ে একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যেতে গেলেই আপনার রাস্তায় বিভিন্ন ধরনের চাঁদা দিতে হয়, আর কম্পেয়ার টু যেখানে হচ্ছে যে তাদের রাস্তা দিয়ে চলাফেরার জন্য কোনো ধরনের ইনসিকিউরিটিতে ভুগতে হয় না। তাহলে এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা কিন্তু কে এনশিওর করবে? এই ফ্যাক্টরটা এনশিওর করবে হচ্ছে কি গভর্নমেন্ট। সো যাদের ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি বেটার আছে তাদের জন্য গ্রো করাটা ইজিয়ার হবে কম্পেয়ার টু দোজ কান্ট্রিজ যাদের এই ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি গুলো অ্যাভেলেবল নাই।
The neoclassical growth theory focuses on capital accumulation and its link to savings decision. It highlights the role of technological advances in determining long-run growth. এখানে neoclassical growth বলতে আমরা সোলোর যে growth মডেলটা আছে সেটাকেই বোঝাচ্ছি। Growth theory attempts to explain how economic decisions affect the accumulation of the factors of production, why some nations such as the US and Japan have grown rapidly over the past 150 years, while other nations such as Bangladesh have experienced visually zero growth, which is actually not true. Bangladesh ki zero growth experience করেছে over the last decade? No, ma'am. Per capita GDP growth rate বলা হচ্ছে, per capita GDP growth rate. I don't think it's zero. Anyway, আমাদের অবস্থা অতটাও ভালো না, however, it's obviously not zero. Initially, neoclassical growth theory assumes there is no technological progress. So, এটা হচ্ছে গিয়ে one of the assumptions. Neoclassical theory একটা assumption হলো কি technological progressটাকে আমরা steady ধরে নিচ্ছি বা এটা হচ্ছে গিয়ে actually zero. This implies that the economy will reach a steady state equilibrium. যদি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট চলতেই থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, ইকোনমিটা হচ্ছে গিয়ে আপনার ইনডেফিনিট পিরিয়ডের জন্য গ্রো করতে থাকবে, which is actually not real, which is actually not true. অর্থাৎ একটা কান্ট্রি কতটুকু পর্যন্ত প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে বা কতটুকু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তার পক্ষে অ্যাচিভ করা পসিবল হবে সেটার কিন্তু একটা লিমিট আছে, যার পরে সে আর চাইলেও টেকনোলজিক্যালি ইমপ্রুভ করতে পারবে না, which is actually represented by these conditions. যে নিওক্লাসিক্যাল গ্রোথ থিওরি অ্যাজিউম করে নিচ্ছে টেকনোলজিক্যাল প্রগ্রেস একটা লেভেলের পরে আর হবে না, যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে স্টেডি স্টেট। স্টেডি স্টেট নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। হাউএভার যখন হচ্ছে গিয়ে টেকনোলজিক্যাল কোনো ধরনের অ্যাডভান্সমেন্ট হবে না বা প্রোডাক্টিভিটি বাড়বে না, সেই লেভেলটাকে আমরা বলছি স্টেডি স্টেট। দ্য স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম অকার্স এট দ্য পয়েন্ট ওয়্যার পার ক্যাপিটা ভ্যারিয়েবলস ডু নট চেঞ্জ। অর্থাৎ আমরা পার ক্যাপিটা যেই ভ্যারিয়েবল গুলো ক্যালকুলেট করেছি, কি কি ছিল, একটা ছিল হচ্ছে গিয়ে পার ক্যাপিটা ইনকাম অর আউটপুট, আর একটা ছিল হচ্ছে গিয়ে পার ক্যাপিটা ক্যাপিটাল। এগুলোতেও কোনো ধরনের গ্রোথ রেট হবে না। Per capita GDP and per capita capital will remain constant. The per capita capital cannot grow endlessly because of diminishing marginal product of capital. আমরা জানি যে ডিমিনিশিং রিটার্ন টু স্কেল বলে যে কন্ডিশনটা আছে সেটার কারণে কোনো একটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন কতটুকু বাড়বে বা কতটুকু পর্যন্ত অ্যাকচুয়ালি গ্রো করতে পারবে সেটার একটা লিমিট আছে। আমরা এর আগের চ্যাপ্টারে দেখে আসছি, মানে এর আগে মানে জাস্ট লাস্ট চ্যাপ্টারে না, আমরা শুরুতে যখন হচ্ছে গ্রোথ থিওরি নিয়ে ডিসকাস করেছিলাম, কব ডগলাসের প্রোডাকশন ফাংশনটা আমরা যে চ্যাপ্টার ডিসকাস করেছি ওখানে আমরা দেখেছি যে ক্যাপিটালও কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত গ্রো করে, দেন দে স্টার্ট টু ডিক্লাইন। কেন? why do they do not grow আপনার আনলিমিটেড for unlimited number of years or for unlimited time? একটা ইউনিট পরে ক্যাপিটাল অ্যাডিশনাল ইউনিটের জন্য প্রোডাকশন আর কমতে থাকে। এটার কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ইনকাম যেটা সেটা হচ্ছে আগের রেটে আর বাড়ে না, তার কারণ যে যতটুকু হচ্ছে আমার অপটিমাল লেভেল তারপরে যদি আমি ক্যাপিটাল হায়ার করতে চাই তাহলে অবভিয়াসলি আমাকে অনেক বেশি কস্ট বিয়ার করতে হবে। সো সেই কস্টটা হচ্ছে গিয়ে দেখা যাবে যে আউটপুটের যে ইনক্রিমেন্টটা সেটাকে কি করছে, সেটাকে উল্টা সেটার উপর উল্টা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, অর্থাৎ সেটা বাড়ার বদলে উল্টা কমে যাচ্ছে, কস্টটা এত বেশি হয়ে গিয়েছে। এবং লেবারের ক্ষেত্রে এটা কি হয়, দেখা যায় যে যখন হচ্ছে লেবারটা অপটিমাল লেভেলের পরে আমরা ইউটিলাইজ করতে যাই তখন উল্টা বিভিন্ন ধরনের ব্রেকডাউন হয়, তাই না, বিভিন্ন ধরনের ম্যাল ফাংশন হয়, তারপরে হচ্ছে গিয়ে প্রোডাকশনে ডিফেক্ট হয়। সো এই স্টেডি স্টেটের পরে হচ্ছে গিয়ে আমরা চাইলেও ক্যাপিটালটা গ্রো করতে পারবো না। The economy therefore reaches a steady state equilibrium. অর্থাৎ steady state equilibrium বলে একটা লেভেল আছে, আমরা এখানে অলরেডি সেটা সম্পর্কে জানতে পারছি, যেখানে কি হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে না এবং পার ক্যাপিটা ক্যাপিটালও হচ্ছে গিয়ে গ্রো করছে না। So that is called the steady state level. এখানে দেখেন আমাদের প্রোডাকশন ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, which is a upward sloping curve. এটা শুরুতে হচ্ছে গিয়ে ইনক্রিজ করছে at an increasing rate, তারপরে হচ্ছে আস্তে আস্তে এটা ডিক্লাইন করছে না, however এটা হচ্ছে গিয়ে একটা লেভেলে চলে আসছে, খুব বেশি রেটে আর ইনক্রিজ করছে না, মেবি ইনক্রিজিং at a কি বলবো যে
It is not declining but Decreasing rate. increasing at a decreasing rate. প্রথমে হচ্ছে increasing at increasing rate, তারপরে হচ্ছে increasing at a decreasing rate. It is still not declining হতো যদি আমাদের এই যে অপটিমাল লেভেলটা আছে তারপরে আস্তে আস্তে এটা নিচের দিকে চলে যেত, তাই না? তাহলে হচ্ছে ডিক্লাইনিং হতো। However, it is not declining. So এখানে দেখেন y স্টার আর k স্টার দিয়ে হচ্ছে কি আমরা স্টেডি স্টেট লেভেলটাকে বোঝাচ্ছি। এই লেভেলে কিভাবে রিচ করব সেটার জন্য আমাদের আরেকটুখানি ক্যালকুলেশন করতে হবে, আর একটু কিছু জিনিসপত্র আমাদের জানতে হবে। সো ফার্স্ট অফ অল স্টেডি স্টেট লেভেল আমরা কোন লেভেলটাকে বলছি ফার্স্ট আমরা সেটা ক্লিয়ার হয়ে নেই। স্টেডি স্টেট লেভেলটা হচ্ছে কি সেই লেভেলটা যেখানে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা হচ্ছে গিয়ে স্টেডি, অর্থাৎ এটা ইনক্রিজ করছে না। অলসো আমাদের ক্যাপিটাল লেবার রেশিও যেটা হচ্ছে আমরা স্মল কে দিয়ে ডিনোট করছি, এই ক্যাপিটালের মধ্যেও আপনার পার ক্যাপিটালের মধ্যেও কোনো ধরনের ইনক্রিমেন্ট আসছে না, অর্থাৎ এটাও হচ্ছে গিয়ে ফিক্সড হয়ে গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট এর বাইরে কোনো পয়েন্ট হচ্ছে ইকোনমির জন্য রিচ করা পসিবল না। এগেইন এখানে আমরা যে ভ্যারিয়েবল গুলো দেখছি সবগুলো আছে হচ্ছে গিয়ে পার ক্যাপিটা লেভেলে, অর্থাৎ কেটাও দেখেন স্মল কে, ওয়াইটাও হচ্ছে গিয়ে স্মল ওয়াই। সো পার ক্যাপিটা প্রোডাকশন ফাংশন, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য পার ক্যাপিটা প্রোডাকশন ফাংশন। এই প্রোডাকশন ফাংশনটা যেটা সেটা হচ্ছে পার ক্যাপিটা লেভেলের জন্য। The production function shows the relationship between per capita output and the capital labor ratio. As capital rises, output rises, the marginal product of capital declines as more capital is added, reflecting the diminishing marginal product of capital. আমরা এটা জানি যে যখন হচ্ছে গিয়ে আমরা একটা সার্টেন লেভেলের পরে অ্যাড করতে যাব তখন হচ্ছে গিয়ে এটা আউটপুট ইনক্রিজ করার বদলে উল্টা হচ্ছে কস্ট হায়ার হওয়ার কারণে আউটপুটের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। The diminishing marginal product of capital provides the key to why economies reach a steady state level. অর্থাৎ যদি ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল না থাকতো তাহলে কি হতো, তাহলে দেখা যেত যে ইকোনমি গুলো হচ্ছে গিয়ে আপনার আনলিমিটেড রেটে গ্রো করতে পারতো। অ্যাজ এ রেজাল্ট জাপানের হচ্ছে গিয়ে আপনার কনভার্জেন্সের পরেও আরো গ্রো করার অপরচুনিটি থাকতো। হাওয়েভার জাপান কি গ্রো করতে পারছে না কেন? তার কারণ হচ্ছে তার পক্ষে যতটুকু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যাচিভ করা পসিবল ছিল সে ততটুকু অ্যাচিভ করে ফেলেছে। তার যতটুকু পরিমাণ লেবার ইউটিলাইজ করা পসিবল ছিল সে সবটুকু করে ফেলেছে। তার পক্ষে যতটুকু ক্যাপিটাল ইউটিলাইজ করা পসিবল ছিল সে সবটুকু করে ফেলেছে। অ্যাজ এ রেজাল্ট এখন যখন সে নতুন করে লেবার হায়ার করতে যায় তখন কি হয়, তার লেবারের কস্ট অনেক বেশি হয়ে যায়। নতুন করে যখন হচ্ছে গিয়ে আপনার ক্যাপিটাল এমপ্লয় করতে চায়, ক্যাপিটালের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য আউটপুট আর আগের মতো হায়ার রেটে হয় না। এখন দেখা যায় যে উল্টা cost of acquisition of capital is higher. ঠিক আছে? So this is the steady state level. In a steady state, the level of investment required to maintain per capita capital depends on the population growth. এখন steady state levelটা যেটা সেখানে হচ্ছে গিয়ে আমাদের কোনো কিছু বাড়ছেও না, however it is also not declining. যদি ডিক্লাইন আমরা না করতে চাই, যদি steady state levelটা আমরা মেইনটেইন করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের ক্যাপিটালের যে অ্যাকুমুলেশনটা এটা অ্যাটলিস্ট একটা সার্টেন রেটে হতে হবে, তাই না? সো সেই রেটটা কোনটা হবে? সেই রেটটা হবে হচ্ছে গিয়ে আমাদের মনে করেন আমরা যদি ক্যাপিটালটাকে মেশিনারি দিয়ে কনসিডার করি, আমরা মেশিনারি দিয়ে কনসিডার করছিলাম না? মেশিনারি দিয়ে কনসিডার করছিলাম তো। সো যদি এমন হয় যে একজন মানুষের জন্য হচ্ছে গিয়ে আমার একটা মেশিন লাগে, তাহলে স্টেডি স্টেট লেভেলটা মেইনটেইন করতে হলে আমাদের ক্যাপিটাল গ্রোথ রেটটা ঠিক সেই পপুলেশন গ্রোথ রেটের যে পার্সেন্টেজটা সেই রেটে হতে হবে। অর্থাৎ যদি পপুলেশন 10% বাড়ে তাহলে আমার ক্যাপিটাল অ্যাকুমুলেশনও হচ্ছে গিয়ে থেটার যেই ব্যাপারটা আছে সেটা বাদ দিলে 10% হতে হবে। আদারওয়াইজ কি হবে, পপুলেশন বাড়ার কারণে আমার পার ক্যাপিটা ইনকাম বা আউটপুট যেটা আছে সেটা কমে যাবে, তাই না? যদি আমার পপুলেশন গ্রোথ রেট ইজ হায়ার দেন আমার হচ্ছে গিয়ে ক্যাপিটাল পার ক্যাপিটালের যে গ্রোথ রেটটা আছে সেটার চাইতে বেড়ে যায়, তখন কি হবে, দেখা যাবে যে আমাদের টোটাল ইনকামটা হচ্ছে গিয়ে কমে যাচ্ছে, অর্থাৎ পার ক্যাপিটাল ইনকামটা যেটা আছে সেটা কমে যাচ্ছে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যদি আমরা স্টেডি স্টেট লেভেলে থাকতে চাই তাহলে হচ্ছে আমাদের ক্যাপিটালটা কতটুকু রেটে গ্রো করতে হবে, মিনিমাম পপুলেশনের গ্রোথ রেট যতটুকু আছে ততটুকু। এখন দেখেন এখানে আমি বললাম যে যদি একজন লোকের জন্য একটা মেশিনারি লাগে তাহলে ক্যাপিটালও হচ্ছে গিয়ে আমার একটা মেশিনারি করে বাড়াতে হবে। হাউএভার আমরা আগের যে মেশিনগুলো অলরেডি প্রোডাকশন সিস্টেমের মধ্যে আছে সেটার কথা কিন্তু চিন্তা করি নাই, তাই না? আগে যে মেশিনগুলো আছে সেগুলোর তো ওয়্যার এন্ড টিয়ার হবে,
অ্যাজ এ রেজাল্ট ডেপ্রিসিয়েশন হবে। সো ডেপ্রিসিয়েশনটা যদি আমরা কনসিডার না করি তাহলে কি হবে, আমার আগের যেই মেশিনারি গুলো আছে সেগুলোর ভ্যালুটা কি স্টেডি থাকবে? নো ম্যাম, কমে যাবে, থাকবে না। কমে যাবে। তো আমাদের ডেপ্রিসিয়েশনের যে লেভেলটা সেটাকেও রিপ্লেস করতে হবে। তাহলে স্টেডি স্টেট লেভেলে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পপুলেশন যেই রেটে গ্রো করবে ঠিক সেম লেভেলে হচ্ছে গিয়ে আমাদের পার ক্যাপিটালটাকে গ্রো করাবো, প্লাস আমাদের ডেপ্রিসিয়েশন রেটটা যেটা সেটাও হচ্ছে গিয়ে আমরা রিপ্লেস করতে চাইবো। তাহলে এন দিয়ে যদি আমরা পপুলেশন গ্রোথ রেট ডিনোট করি আর ডি দিয়ে যদি হচ্ছে গিয়ে আমরা ডেপ্রিসিয়েশনের যেই রেটটা সেটাকে ডিনোট করি, তাহলে আমরা কি বলতে পারি যে এন কে পরিমাণ ক্যাপিটাল গ্রোথ হচ্ছে গিয়ে আমাদের লাগবে ইন অর্ডার টু রিপ্লেস দ্য ইনক্রিজ পপুলেশন, আর ডি টাইমস কে পরিমাণ ক্যাপিটাল হচ্ছে কি আমাদের লাগবে টু রিপ্লেস দ্য wear and tear or the depreciation in the already existing machinery in the production function। ঠিক আছে, এখানে মেশিনারি বলতে আমরা ক্যাপিটালকে বোঝাচ্ছি। সো আমাদের ক্যাপিটালের যে wear and tearটা আছে সেটাকে রিপ্লেস করতে আমাদের কতটুকু পরিমাণ ক্যাপিটাল লাগবে, ডি টাইমস কে। আর পপুলেশন গ্রোথটা যেটা আসলো, পপুলেশন গ্রোথের কারণে আমাদের পার ক্যাপিটা ইনকাম যাতে কমে না যায় সেই লেভেলটা যদি আমরা মেনটেন করতে চাই তাহলে আমাদের ক্যাপিটাল বাড়াতে হবে হচ্ছে গিয়ে স্মল এন ডিভাইডেড বাই কে। দুইটাকে আমরা যদি একসাথে কনসিডার করি তাহলে হচ্ছে এন কে প্লাস হচ্ছে ডি কে। আমরা কেটা যদি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে গিয়ে এন প্লাস ডি ইনটু কে। বুঝতে পেরেছেন? ফার্স্ট অফ Yes, অল ma'am. স্টেডি স্টেট লেভেলে হচ্ছে কোনো ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নাই, প্লাস হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ডিমিনিশিং রিটার্ন টু স্কেল যেটা আছে বা ডিমিনিশিং যে আপনার হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল যেটা আছে সেটার কারণে হচ্ছে গিয়ে আমাদের ইকোনমিক গ্রোথটা একটা স্টেডি লেভেলে আছে। হাউএভার এই স্টেডি স্টেট লেভেলটা যদি আমরা মেইনটেইন করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে দুইটা জিনিস মেইনটেইন করতে হবে। একটা হচ্ছে ওয়্যার এন্ড টিয়ার ডেপ্রিসিয়েশন যেটা হবে সেটাকে আমাদের ক্যাপিটাল গ্রোথ দিয়ে কভার করতে হবে, প্লাস হচ্ছে পপুলেশনের যে গ্রোথটা আছে সেটার নেগেটিভ ইম্প্যাক্টটা যাতে আমাদের পার ক্যাপিটা ইনকামের উপরে না পড়ে সেই লেভেলটাও আমাদেরকে মেইনটেইন করতে হবে। So the economy needs an investment to maintain the level of per capita capital, NK to provide the capital for new workers, and DK to replace the existing capital. So total investment requirement is N plus D times K. এখন দেখেন the level of savings is the other link in the growth process। অর্থাৎ আমরা সেভিংস এর কথা বলছিলাম শুরুতে, সেই সেভিংসটা এখানে আমরা লিংক করব। Assume that the constant population growth and depreciation অর্থাৎ এনআরডিটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করছে। আমরা আগে থেকেই জানি এই গ্রোথ রেটটা কত। অ্যাজ এ রেজাল্ট আমরা যখন হচ্ছে পার ক্যাপিটা ইনকামের লেভেলটা মেইনটেইন করতে চাচ্ছি আমরা ইজিলি সেটা মেইনটেইন করতে পারছি। হ্যাঁ, এমন না যে এই বছর পপুলেশন বাড়ছে হচ্ছে আমার 5%, সামনের বছর 6%, এর পরের বছর 10%। আমরা ধরে নিচ্ছি যে এটা একটা স্টেডি লেভেলে, মনে করেন যে 1% লেভেলে গ্রো করছে। এবং ডেপ্রিসিয়েশনটা কত সেটাও আমরা আগে থেকে জানি। ডেপ্রিসিয়েশনটা রিপ্লেস করার জন্য আমরা আগে থেকে ক্যালকুলেট করে ক্যাপিটালটা সেই রেটে মেইনটেইন করছি। And the economy is a closed one. Closed economy মানে কি বলেন তো? What is a closed ইম্পোর্ট এক্সপোর্ট হবে না, import export হবে না, অর্থাৎ ইন্টারন্যাশনাল হবে না। ধরনের ট্রেড নাই। Then savings, there is no government sector, অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরের কোনো কন্ট্রিবিউশন এখানে নাই। গভর্নমেন্ট আছে, হাউএভার তার যে হচ্ছে আপনার টিআর জি ওগুলো হচ্ছে কোনো কন্ট্রিবিউশন এখানে নাই। সেভিংস আর এ কনস্ট্যান্ট ফাংশন অফ ইনকাম। এবং সেভিংসটা হচ্ছে গিয়ে সরাসরি ইনকামের সাথে লিঙ্কড। ইনকামের একটা পার্ট হচ্ছে গিয়ে মানুষজন কনজিউম করবে, তাহলে আরেকটা পার্ট হচ্ছে গিয়ে সেভিংস করবে। সো এটা সরাসরি একটা রিলেশনশিপ আছে। টোটাল পার ক্যাপিটা সেভিংস আর দেয়ারফর এস টাইমস ওয়াই। এস টাইমস ওয়াই কেন বলছি? তার কারণ হচ্ছে ইনকামের একটা সার্টেন প্রপোর্শন হচ্ছে গিয়ে আমরা সেভ করব। অ্যাজ এ রেজাল্ট এটাকে আমরা সরাসরি ওয়াই এর সাথে ডিনোট করছি। ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সেভিংস ইজ আ ফাংশন অফ কে। আমাদের ফাংশন অফ কে টা কি ছিল? What was the function of K? This is our per capita production function, তাই না? Per capita production function না এটা? Yes, ma'am. ঠিক আছে, যদি পার ক্যাপিটা প্রোডাকশন ফাংশনটা হচ্ছে গিয়ে আমরা
এফ কে দিয়ে ডিনোট করি, সেটার সাথেও আমরা হচ্ছে গিয়ে এস মাল্টিপ্লাই করছি, অর্থাৎ সেভিংসটা যদি বাড়ে, যতটুকু সেভিংস বাড়বে ততটুকুই হচ্ছে গিয়ে আমাদের ইনপুটটা বাড়ছে, সরি ততটুকুই হচ্ছে আমাদের আউটপুটটা বাড়ছে, অর্থাৎ ওয়াই বাড়ছে। আমাদের যদি কে এর সাথে আমরা এস মাল্টিপ্লাই করি তাহলে ওয়াই এর সাথেও এস মাল্টিপ্লাই করব। সো দ্য নেট চেঞ্জ ইন ক্যাপিটাল পার ক্যাপিটা, যেটাকে আমরা হচ্ছে ডেল্টা স্মল কে ডিনোট করছি, দ্যাট উড বি এক্স্যাক্টলি ইকুয়াল টু এস ওয়াই মাইনাস হচ্ছে গিয়ে এন ডি এন প্লাস ডি টাইমস কে। এটা কেন করেছি বুঝতে পেরেছেন? কেন আমরা এস ওয়াই থেকে এন প্লাস ডি টাইমস কে ডিডাক্ট করলাম বুঝেছেন কি? এন প্লাস ডি টাইমস কেটা কি? এটা তো রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচারটা, এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচারটা, আর এটা হচ্ছে আমাদের ইনকামটা। সো Yes, ma'am. যদি এই দুইটা সমান হয় তাহলে ডেল্টা কে সমান কতটুকু হবে? 0 ডেল্টা কে সমান সমান হবে হচ্ছে কি 0। যদি আমি ক্যাপিটালের স্টেডি স্টেটটা মেইনটেইন করতে চাই তাহলে ফাংশন অফ কে টাকে আমার কোন লেভেলে মেইনটেইন করতে হবে? n প্লাস ডি টাইমস কে। হ্যাঁ, আর আমাদের ইনকামটা কতটুকু? ইনকামটা হচ্ছে আমাদের সেভিংসটা যত রেটে বাড়ছে ঠিক ততটুকুই, সেভিংস টাইমস হচ্ছে কি ইনকাম। তাহলে যদি আমার ইনকামের চাইতে এক্সপেন্ডিচার হায়ার হয় তাহলে কি হবে? আমাদের পক্ষে স্টেডি স্টেট মেইনটেইন করা পসিবল হবে না। আর যদি ইনকামটা যেটা হচ্ছে এস ওয়াই সেটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ইকুয়াল টু আমাদের এক্সপেন্ডিচার হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের ডেল্টা কেটা 0 হবে। ডেল্টা কে এর ভ্যালু তখনই পজিটিভ হবে যখন হচ্ছে আমাদের ইনকাম উড বি হায়ার দ্যান আওয়ার এক্সপেন্ডিচার। এখানে এক্সপেন্ডিচারের পার্টটা কোথা থেকে আসছে? একটা আসছে হচ্ছে গিয়ে আমাদের ডেপ্রিসিয়েশন থেকে, আর একটা হচ্ছে পপুলেশনের গ্রোথ রেট থেকে, যেটুকু পরিমাণ ক্যাপিটাল আমাদেরকে মেইনটেইন করতে হচ্ছে মিনিমাম, ঠিক আছে, টু রিমেইন at the steady state level. However, if the savings can contribute towards the income at a higher rate compared to our expenditure, then we can have a positive value of delta K. So at the steady state level, delta K would be equals to 0. আর যদি আমরা হচ্ছে গিয়ে গ্রো করি তাহলে delta K would be something positive. Okay? Yes, ma'am. আমরা হচ্ছে গিয়ে আগে আসেন এখানে ফিগারটা দেখি। দেখেন এখানে হচ্ছে আমাদের আগের যে প্রোডাকশন ফাংশনটা আমরা দেখেছিলাম সেই প্রোডাকশন ফাংশনটাই আছে, y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ফাংশন অফ k। হাউএভার এখানে আমরা আমাদের সেভিংস এর যে পার্টটা আছে সেটা, আর হচ্ছে ডেপ্রিসিয়েশন প্লাস পপুলেশন গ্রোথের কারণে ক্যাপিটালের যে রিপ্লেসমেন্টটা, এই দুটো হচ্ছে গিয়ে এখানে এক্সট্রা অ্যাড করেছি। সো ফার্স্ট অফ অল এই যে 45 ডিগ্রি লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচারের লাইন, অর্থাৎ যেইটুকু মিনিমাম ক্যাপিটাল আমাদের গ্রো করতেই হবে ইন অর্ডার টু মেইনটেইন দ্য স্টেডি স্টেট লেভেল। এবং যেহেতু এই সবকিছু হচ্ছে গিয়ে আপনার একটা স্টেডি রেটে গ্রো করছে, এই কারণে এই লাইনটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেট লাইন। আর সেভিংস টাইমস ওয়াই যেটা হচ্ছে গিয়ে আমাদের সেভিংস এর কারণে ইনকামের যে ইনক্রিমেন্টটা যেটা হচ্ছে সেটাকে হচ্ছে গিয়ে আমরা এগেইন একটা কার্ভ দিয়ে ইন্ডিকেট করছি, আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ দিয়ে ইন্ডিকেট করছি, যেটা হচ্ছে গিয়ে দেখেন সিমিলার টু দ্য প্রোডাকশন ফাংশন কার্ভ, তাই না? প্রথমে হচ্ছে ইনক্রিজ করছে অ্যাট ইনক্রিজিং রেট, দেন ইট ইজ ইনক্রিজিং অ্যাট আ ডিক্লাইনিং রেট। এখন এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আমাদের ইনকামটা, আর এটাকে বলছি হচ্ছে গিয়ে আমাদের এক্সপেন্ডিচারটা। সো এই দুইটা লাইন যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টেডি স্টেট লেভেল। সো আমরা দেখব যে এই সেভিংস এর কার্ভটা আর হচ্ছে ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্টের যে স্ট্রেট লাইনটা আছে সেটা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেটার একদম বরাবর প্রোডাকশন ফাংশনের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট লেভেল অফ প্রোডাকশন লেভেল। সো পয়েন্ট ডিতে হচ্ছে গিয়ে আমরা স্টেডি স্টেট লেভেলটা অ্যাচিভ করতে পারবো, যেখানে আমাদের y হচ্ছে গিয়ে ইকুয়ালস টু y স্টার এবং k ইকুয়ালস টু হচ্ছে গিয়ে k স্টার। তার মানে কি k স্টারটা হচ্ছে গিয়ে আমার স্টেডি স্টেট লেভেল অফ ক্যাপিটাল আর y স্টারটা হচ্ছে গিয়ে স্টেডি স্টেট লেভেল অফ আউটপুট। এখন মনে করেন যে যদি আমাদের সেভিংস আর হচ্ছে ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এ আর বি পয়েন্টে থাকে তাহলে কি হবে? প্রোডাকশন ফাংশনের রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট হবে কোনটা? এই পয়েন্টটা, যেটাকে আমরা y0 দিয়ে ডিনোট করছি আর k0 দিয়ে ডিনোট করছি, তাই তো? এখানে ধরে নেন যে এই পয়েন্টটার নাম হচ্ছে গিয়ে, সাপোজ এই পয়েন্টটার নাম হচ্ছে ই। এখন যদি ইকোনমিটা ই পয়েন্টে থাকে তাহলে কি হবে বলেন তো? তাহলে তো স্টেডি স্টেট হবে না। স্টেডি স্টেট হবে না, কিন্তু মানে স্টেডি স্টেট হবে না সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমরা কি আউটকাম এক্সপেক্ট করব?
ম্যাম আউটপুট পার ক্যাপিটা এন্ড ক্যাপিটাল পার ক্যাপিটা দুইটাই কম হবে আগের চেয়ে। ক্যাপিটাল পার ক্যাপিটা দুইটাই কম হবে আগের চেয়ে। এখানে আমাদের ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্টটা যা আছে, দেখেন রিকোয়ারমেন্ট আছে হচ্ছে পয়েন্ট বি তে, তাই না? সেভিংসটা তার চাইতে হায়ার আছে, তাই তো? পয়েন্ট এ তে আছে, দুইটার মধ্যে একটা পজিটিভ গ্যাপ আছে, তাই তো? তাহলে আমরা কি করব, আরো বেশি পরিমাণে হচ্ছে গিয়ে প্রোডাকশন বাড়াতে পারবো কম্পেয়ার টু আমাদের ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট। যদি প্রোডাকশন বেশি থাকে তাহলে আস্তে আস্তে কি হবে, এটা হচ্ছে গিয়ে বাড়তে বাড়তে একটা সময় পয়েন্ট সি তে চলে যাবে। পয়েন্ট সিটা হচ্ছে গিয়ে সেই পয়েন্টটা যেখানে গিয়ে বাড়ার আর কোনো স্কোপ নাই। হাউএভার এর বা পাশে যতগুলো পয়েন্ট আছে, হ্যাঁ, এই পয়েন্টে যদি আমাদের সেভিংস থাকে বা সি এর নিচে যতগুলো আপনার পয়েন্ট আছে ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্টের মধ্যে, তার যে কোনো একটা পজিশনে যদি আমাদের ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট থাকে, আমাদের প্রোডাকশন বাড়বে। ঠিক আছে, পার ক্যাপিটা প্রোডাকশন বাড়বে, অ্যাজ এ রেজাল্ট আমাদের পার ক্যাপিটা ইনকামও বাড়বে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে Yes, পেরেছেন? ma'am. এই Yes, ma'am. এই যে স্টেডি স্টেট লেভেলটা, এর বা পাশের কোনো পয়েন্টে আমরা সেটেল করব না। তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের সেভিংসটা ইজ হায়ার দ্যান ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট, উই হ্যাভ দ্য অপরচুনিটি টু গ্রো, উই হ্যাভ দ্য অপরচুনিটি টু আর্ন মোর। আচ্ছা, so এখানে দেখেন these assumptions gives the steady state equilibrium level of y star and k star, আমরা যেটা এইমাত্র গ্রাফে দেখলাম, where per capita savings equals investment. So sy star equals to s function of k star equals to হচ্ছে n plus d k star. This relationship is presented in figure 3.4, যেটা ওই যে একটু আগে আমরা যে গ্রাফটা দেখলাম। The savings relationship is the production function, the concave to the k-axis. The investment relationship is straight line from the origin. তো আমরা already দেখেছি। When saving exceeds the investment requirement, ওই যে পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের পয়েন্ট এ, আর per capita income increases k0 to k star. Beyond point C, diminishing marginal product of capital ensures savings are less than the required investment, and SF K0 less than হচ্ছে গিয়ে N plus D K0। অর্থাৎ আমাদের যেটা হচ্ছে আপনার কি বলবো, যে রিকোয়ারমেন্টটা তার চাইতে হচ্ছে আমাদের ইনকাম কম, সো আমরা চাইলেও ওই পয়েন্টে থাকতে পারবো না। পার ক্যাপিটা ক্যাপিটাল ডিক্রিজেস টু পয়েন্ট কে স্টার। আমরা হচ্ছে গিয়ে বিলো পয়েন্ট সি এর কথা বলেছি। যদি অ্যাবাভ হয় তাহলে সেই পয়েন্টটাও আমাদের পক্ষে কোনোভাবে অ্যাচিভ করা পসিবল না, কারণ এখানে দেখেন আমাদের রিকোয়ারমেন্ট যা, তার চাইতে হচ্ছে কি ইনকাম কম। তাহলে কিভাবে আমরা এই পয়েন্টটা মেইনটেইন করবো? এই পয়েন্টটা আমরা মেইনটেইন করতে পারবো না। অ্যাজ এ রেজাল্ট উই উইল কাম ব্যাক টু পয়েন্ট সি। The economy reaches a steady state at point C. This implies that steady state growth rate is not affected by the level of savings. তাহলে লেভেল অফ সেভিংস এর দ্বারা হচ্ছে কি স্টেডি স্টেট লেভেলটা কোনোভাবে অ্যাফেক্টেড হচ্ছে না। ইন দ্য লং রান অ্যান্ড ইনক্রিজ ইন দ্য রেট অফ সেভিংস, হোয়াট উইল হ্যাপেন? যদি সেভিংস এর রেট বেড়ে যায়, Output and rate দুটো বেড়ে যাবে। সেভিংস এর যে লাইনটা ছিল সেটা আপওয়ার্ড শিফট করবে। ঠিক আছে, আমাদের সেভিংস এর একটা আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ ছিল না, কনকেভ টু দ্য অরিজিন। Yes, ma'am. সেটা বেড়ে তো যাবে। সেই লাইনটা হচ্ছে সেটা গিয়ে বেড়ে আপওয়ার্ড শিফট করবে আমাদের যদি সেভিংস এর রেট বাড়ে। আর সেভিংস এর রেট যদি সেম থাকে তাহলে অরিজিনাল যে লাইনটা আছে সেটাই থাকবে। এটার রেটটা কতটুকু সেটার উপরে অ্যাকচুয়ালি কোনো কিছু ডিপেন্ড করে না। হাউএভার whether the rate is increasing or decreasing, that determines আমাদের স্টেডি স্টেট লেভেলটা কোনটা হবে। সো এখানে দেখেন গ্রাফটা কি আছে, কমপ্লিকেটেড চলে গেছে, না বই থেকে শেয়ার করি, এখানে নাই। ওকে, সো মনে করেন যে কোনো একটা দেশের সেভিংস রেট যদি বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি আমাদের এই যে কার্ভটা যেটা ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সলিড ডার্ক
স্কাই ব্লু লাইনটা যেটা ছিল সেটা হচ্ছে আপওয়ার্ড শিফট করবে। আপওয়ার্ড শিফট করলে কি হবে? আপওয়ার্ড শিফট করলে যেই পয়েন্টে হচ্ছে গিয়ে আমাদের এই স্ট্রেট লাইনটা আর হচ্ছে গিয়ে সেভিংস এর ফাংশনাল লাইনটা যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আগে ছিল হচ্ছে গিয়ে এটা সি, এটা হচ্ছে গিয়ে সি ড্যাশ হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট কি হবে? আমাদের স্টেডি স্টেট অফ ক্যাপিটালের যে লেভেলটা সেটাও বেড়ে যাবে এবং আমাদের স্টেডি স্টেট লেভেল অফ পার ক্যাপিটা ইনকামটা যেটা সেটাও বেড়ে যাবে। হাউএভার এখানে দেখেন সেভিংস এর রেট বাড়ার কারণে আমাদের ইনকামের যে ইনক্রিমেন্টটা সেটা কিন্তু খুবই কম পরিমাণে হয়েছে, তাই না? দেখেন ওয়াই স্টার থেকে ওয়াই ডাবল স্টারের ডিফারেন্সটা আর হচ্ছে গিয়ে এখানে যদি স্ট্রেট লাইন হিসেবে আমরা মেজার করি তাহলে এই ডিফারেন্সটা দুইটার মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে, তাই না? এটা অনেক বেশি হায়ার, এই ডিফারেন্সটা অনেক বেশি হায়ার আর এই ডিফারেন্সটা হচ্ছে গিয়ে অনেক কম। এটা কেন বলেন তো? Why the difference is so small in case of per capita income? সেভিংস এর প্রপার ইউটিলাইজেশন না হওয়া না, এটার কারণটা হচ্ছে আমাদের কার্ভটার নেচারটা, ঠিক আছে? আমাদের ফাংশন অফ কে যেই লাইনটা আছে, এই লাইনটা কেমন? এই লাইনটা হচ্ছে গিয়ে কনকেভ টু দ্য অরিজিন, অর্থাৎ আমাদের এই লাইনটা হচ্ছে গিয়ে প্রথমে ইনক্রিজ করছে অ্যাট এ ইনক্রিজিং রেট, তারপরে ইনক্রিজ করছে অ্যাট এ ডিক্লাইনিং রেট, তাই তো? অ্যাজ এ রেজাল্ট শুরুর দিকে হচ্ছে গিয়ে যখন সেভিংস এর রেট বাড়বে তখন হচ্ছে আমাদের কি হবে? পার ক্যাপিটা ইনকাম হায়ার রেটে বাড়বে, ঠিক আছে? তারপরে যখন আমি যত সেভিংস এর রেট বাড়াবো আমার ইনকামের ইনক্রিমেন্টটা তত আস্তে আস্তে কমতে থাকবে কম্পেয়ার টু প্রিভিয়াস লেভেল। যখন হচ্ছে গিয়ে মনে করেন যে আমার সেভিংস এর কার্ভটা এখানে ছিল, হ্যাঁ, তখন সেভিংস রেট বাড়লে আমাদের ইনকামের ডিফারেন্সিয়ালটা যতটুকু হতো হায়ার রেটে সেভিং করার জন্য আমাদের ইনকামের ডিফারেন্সিয়ালটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে কমতে থাকবে। তার কারণ আমার এই লাইনটা কি হচ্ছে? লাইনটা হচ্ছে গিয়ে এই লেভেলের পরে থেকে ইনক্রিজ করছে একটা ডিক্লাইনিং রেট, তাই না? অ্যাজ এ রেজাল্ট আমার সেভিংসটা যতটুকু আমি বাড়াবো এর পরে গিয়ে ততটুকু পরিমাণে আমার ইনকামটা বাড়বে না, এটাই নরমাল। ওকে, so in figure 3.5 the economy is initially in steady state equilibrium level at point C at which saving precisely matches the investment requirement. Now suppose people want to save at a larger fraction of income which is S dash, this causes upward shift of the savings schedule. So at point C at which we initially had a steady state equilibrium, saving has now risen relative to the investment requirement. Enough is saved to allow the capital stock per head to increase. The capital stock per head K will keep rising until it reaches C dash. At C dash, higher amount of saving is just enough to maintain the higher stock of capital. At point C dash, the economy has returned to its steady state growth rate of N. Thus, according to the neoclassical growth theory, an increase in the saving rate will, in the long run, only will rise the level of output and capital per head, not the growth rate of the output per head. ঠিক আছে, বুঝতে পেরেছেন তাহলে? Yes, ma'am. এই লাইনটাতে কি বলেছে বুঝেছেন? খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমি আগে বলি নাই। Thus, according to the neoclassical growth theory, an increase in saving rate will, in the long run, raise only the level of output and capital per head and not the growth rate of output per head. অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আউটপুটের গ্রোথ রেটটা বাড়ছে না, হাউএভার কি বাড়ছে? আউটপুট ইটসেলফ বাড়ছে, সেটা বলা হয়েছে। এগেইন এটা কেন? এটা হচ্ছে কি আমাদের এই কার্ভের যে নেচারটা সেটার কারণে। এখানে হচ্ছে কি আমাদের ফাংশন অফ কেটা ইনক্রিজ করছে এট এ ডিক্লাইনিং রেট। সো আমরা যদি গ্রোথ রেটটা কনসিডার করি, ডেল্টা ওয়াই যদি কনসিডার করি, তাহলে আমরা দেখবো যে ডেল্টা ওয়াই হয়তো বা আগের সেভিংস এর রেটের যতটুকু ছিল তার চাইতে কম, কিন্তু এখানে আমাদের বাড়ছে কি হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল যে ইনকামটা সেটা বাড়ছে। সো গ্রোথ রেট ইজ নট ইনক্রিজিং, হাউএভার দ্য টোটাল আউটপুট ইজ ইনক্রিজিং, অর্থাৎ পার ক্যাপিটা আউটপুট ইজ ইনক্রিজিং। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে গ্রোথ রেট আর একটা হচ্ছে কি অ্যাকচুয়াল আউটপুট। সো আমাদের Yes, গ্রোথ ma'am. রেটটা বাড়ছে না, অ্যাকচুয়াল আউটপুটটা বাড়ছে। এ পর্যন্তই থাকবে আজকে। এখানে আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে প্রথমে এই কার্ভটা এক্সপ্লেইন করব, তারপরে হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের আরেকটা একটু ক্রিটিক্যাল একটা গ্রাফ আছে সেটা আমরা দেখব। তার আগে আপনারা হচ্ছে এই চ্যাপ্টারের শুরুর যে পার্টটুকু আমি আজকে পড়ালাম এইটুকু দেখবেন, আর হচ্ছে আমাদের কপ ডাগলাস প্রোডাকশন ফাংশনটা যেটা ছিল সেটা একবার একটুখানি রিভিশন করবেন। ওকে,
সো নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারের বাকিটা মোটামুটি কভার করে ফেলবো। আপনাদের লাস্টের চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে গুগল ক্লাসরুমে জানাবেন, ঠিক আছে, সো দ্যাট আই ক্যান ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাস। আমি আজকেও কোনো কিছু পাইনি, আমাদেরকে আপনাদের সাথে আমার ম্যাম লাস্টের দিন যা কথা কোশ্চেন ছিল হয়েছিল সে অনুযায়ী। হ্যাঁ বলেন। ম্যাম, ইন্টারন্যাশনাল লিঙ্কেজের ওখানে হ্যাঁ বলেন বলেন ম্যাম কি ওখানে কোয়েশ্চেন। পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি আন্ডার ফিক্সড এক্সচেঞ্জ রেটে যে ফিজিক্যাল এক্সপ্রেশনটা ছিল ওখানে কি আপনার কোনো কথাই আমি শুনতে পাচ্ছি না, আপনি আর আবার যে বিপি ইকুয়ালস টু 0 ম্যাম এখানে যে পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি আন্ডার ফিক্সড এক্সচেঞ্জ রেট এখানে এক্সপেনশন ফিজিক্যাল এক্সপেনশন যেটা ছিল ওখানে কি আউটপুট কি বাড়বে, মানে যদি আমার আইস কার্ভটা রাইটওয়ার্ড শিফট করে? আপনি একটু কোয়েশ্চেনটা ইনবক্সে টাইপ করেন তো, আপনার ম্যাম এখানে কথা বইতে কেটে বলছে কেটে যাচ্ছে, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, তো আপনি ইনবক্সে একটু আইস টাইপ করেন, কার্ভ আমি ডিসকাস বাড়লে করছি। এলএম কার্ভও রাইটওয়ার্ড শিফট করবে? আপনার কথা আমি ঠিক করে বুঝতে পারছি না, আপনি আপনার কোয়েশ্চেনটা ইনবক্সে টাইপ করেন। ফিরে আসবে না? ম্যাম মিডের সিলেবাস বললে ভালো হতো। মিড কবে? এখন কোনো এক্সাম হবে না তো। ম্যাম আমাদের লিখেছেন চ্যাটে লিখে দেন। 28 তারিখ ডেট দিয়েছে। ম্যাম ডেট দিয়েছে মিডের 28 তারিখ থেকে। মেয়ের 28 তারিখ, আরো অনেক দেরি আছে। यस ম্যাম এই মাসের 28 ম্যাম তারিখ। মার্চের 28 তারিখ। মার্চের 28 তারিখ, কিন্তু এই পরীক্ষা তো এখন সব মাসের আপাতত 28 নতুন রুটিন দেওয়ার কথা না। আমি তো লাস্ট 3 দিন 4 দিন আগেও চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম যে এখন নতুন করে কোনো এক্সামের ডেট হবে না, কারণ ওই যে ইউজিসি থেকে একটা রেস্ট্রিকশন ছিল। কবে আসছে অ্যানাউন্সমেন্ট? কবে শুনেছেন? লাস্ট উইকে অ্যানাউন্সমেন্ট দিয়েছে, লাস্ট উইকে। এটা কি ইউজিসির যে ডিক্লারেশনটা এসছে তার আগে দিয়েছে না তারপরে? আচ্ছা আমি এক্সামের ইয়েটা দেখে নেই, স্কেজুলটা দেখে নেই, তারপরে আমি আপনাদের সেইভাবে হচ্ছে গিয়ে লাস্ট উইকে সিলেবাসটা পড়ে দিব। কিন্তু আপাতত আমি যতদূর জানি যে ইউজিসি 9 তারিখে নতুন যেই রুলটা দিয়েছে সেই অনুযায়ী হচ্ছে আমরা নতুন করে কোনো এক্সামের স্কেজুল করতে পারবো না, ঠিক আছে? সো আমি স্যারের সাথে আরেকবার কথা বলে নেই, তারপর আমি জানাবো। ফিজিক্যাল এক্সপ্যানশনের কথা বলছিলেন তাই না? পারফেক্ট মোবিলিটি, আপনার কোয়েশ্চেনটা কি টাইপ করেছেন? জি ম্যাম করতেছি। আমি তো এটাই আপনাদেরকে বাসায় গ্রাফটা ড্র করতে বলেছিলাম, এখন যদি আমি আবার এটা অ্যানসার করে দিই তাহলে লাভটা কি হইল? চেষ্টা করছেন বাসায়? ম্যাম বাসায় ড্র করেছি, বাসায় ড্র করার পরে জি ম্যাম ম্যাম এখানে আউটপুটটা চেঞ্জ হচ্ছে, যেটা মোবিলিটি মনিটারি এক্সপেনশন ছিল না। ফার্স্টে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে মানি সাপ্লাই হচ্ছে গিয়ে ফিক্সড আছে, ঠিক আছে, মানি সাপ্লাই চেঞ্জ হচ্ছে না। সো ফিজিক্যাল এক্সপ্যানশনের জন্য কি হবে? ফিজিক্যাল এক্সপ্যানশনের জন্য হচ্ছে আমাদের আইএস কার্ভটা রাইটওয়ার্ড মুভ করবে। হ্যাঁ, আইএস কার্ভটা যদি রাইটওয়ার্ড মুভ করে, আইএস কার্ভ ইজ আ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, সো রাইটওয়ার্ড মুভ করলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, আর আউটপুটও বাড়বে। তাহলে ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে কি হবে বলেন তো? ক্যাপিটাল ইনফ্লো হবে না আউটফ্লো হবে?
ক্যাপিটাল ইনফ্লো হবে। ইন্টারেস্ট রেট Inflow, বেড়ে গেলে হচ্ছে inflow. আমাদের দেশের ইনভেস্টমেন্টটা ফরেনারদের জন্য অ্যাট্রাকটিভ হবে, অ্যাজ এ রেজাল্ট ক্যাপিটাল ইনফ্লো হবে। সো ক্যাপিটাল ইনফ্লো হলে কি হবে, আমরা জানি যে এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশন হবে না ডেপ্রিসিয়েশন হবে? অ্যাপ্রিশিয়েট করবে। এক্সচেঞ্জ Appreciation. রেট হচ্ছে গিয়ে অ্যাপ্রিসিয়েট করবে। তাহলে যেহেতু ফিক্সড এক্সচেঞ্জ রেট, ক্যাপিটাল যদি এক্সচেঞ্জ রেট অ্যাপ্রিসিয়েট করার মতো অবস্থা হয়, তাহলে সেন্ট্রাল ব্যাংক সেখানে ইন্টারভেনশন করবে, তাই তো? সেন্ট্রাল ব্যাংক যদি ইন্টারভেনশন করতে চায় তাহলে কি করবে? জি ম্যাম। মানি সাপ্লাই কি বাড়াবে নাকি মানি সাপ্লাই মানি বাড়াই দিবে। সাপ্লাই বাড়াবে। মানি সাপ্লাই বাড়াবে, বাড়াবে। যাতে করে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট মানি সাপ্লাই বাড়াবে। অ্যাপ্রিসিয়েট না করে, অর্থাৎ মানি সাপ্লাইটা বাড়িয়ে জি দিবে। যেহেতু আমাদের কারেন্সির ডিমান্ড বেড়ে গিয়েছিল, সো সাপ্লাইটা বাড়াবে। সাপ্লাই বাড়ালে কি হবে, এলএম কার্ভটা কোন দিকে যাবে? মানি Right সাপ্লাই ward. বাড়া মানে রাইট হচ্ছে ওয়ার্ড। এলএম কার্ভ রাইট ওয়ার্ড শিফট করবে। তাহলে এলএম কার্ভ যদি Right ward. রাইট ওয়ার্ড শিফট করে, তাহলে আমাদের ইনকামটা যা ছিল তার চাইতে আরো আরেকটুখানি বেড়ে যাবে, বা আউটপুটটা হচ্ছে কি আরেকটুখানি বেড়ে যাবে। সো আমাদের ইকুইলিব্রিয়ামটাতে কি হবে? অ্যাজ এ রেজাল্ট ইকুইলিব্রিয়ামটাতে হচ্ছে গিয়ে আপনার প্রথম ফিসকাল এক্সপানশনের যা ইন্টারেস্ট রেট হ্যাঁ, ফিসকাল এক্সপানশনের জন্য আমাদের আউটপুট বা ইনকাম যতটুকু বেড়েছিল, আলটিমেটলি তার চাইতে আরো আরেকটুখানি ইনকাম বা আউটপুট বেড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট ফিসকাল এক্সপানশন হচ্ছে গিয়ে ফর ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম ইজ ভেরি ইফেক্টিভ, যেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে ফিক্সড এক্সচেঞ্জ রেট হলে ফিসকাল এক্সপানশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? জি এটা আপনারা ma'am. হচ্ছে Ma'am, এক্স্যাক্টলি রিয়েল ডেপ্রিসিয়েশনে যেটা ছিল রিয়েল একটা মিনিট দাঁড়ান। আপনাদের হচ্ছে ইয়ে কার্ভটা যেটা ছিল না, ফিগার 13.8টা যেটা ছিল, ওইটা ফলো করবেন। ওইটার আপনাদের কাছে যদি বইটা থাকে তাহলে ফিগার 13.8টা খোলেন। একটা মিনিট আমি শেয়ার করি। কার্ভটা এরকমই তো হবে, তাই না? জাস্ট ইন্টারেস্ট রেটটা বেড়ে গেলে উপরের দিকে যাবে। উপরের দিকে যাবে। দাঁড়ান, কোন পয়েন্টটাতে নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে আমি লাস্টের ক্লাসে কিন্তু দেখাইছিলাম, আপনারা উপরের খেয়াল দিকে। করেন। এই যে দেখেন, প্রথমবারে হচ্ছে আরএস কার্ভটা শিফট করলো, আমাদের এলএম কার্ভটা হচ্ছে গিয়ে আনচেঞ্জড আছে। হ্যাঁ, সো আমাদের প্রথম ইকুইলিব্রিয়ামটা ই থেকে হচ্ছে গিয়ে এই পয়েন্টে আসবে। এই বাকি পয়েন্টগুলা ইগনোর করেন। প্রথমে হচ্ছে গিয়ে ই থেকে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টটাতে আসলো। তারপরে এলএম কার্ভটা আনচেঞ্জ আছে। যখন হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেন করবে এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশন বন্ধ করার জন্য, তখন হচ্ছে গিয়ে এলএম কার্ভটা হচ্ছে গিয়ে আবার রাইটওয়ার্ড শিফট করবে, যেহেতু মানি সাপ্লাই বাড়বে। অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে গিয়ে ই ডাবল ড্যাশ পয়েন্টে আসবে। সো টোটাল ইনক্রিজটা হচ্ছে y0 থেকে y ড্যাশ পর্যন্ত হবে। ঠিক এটার মতোই এখানে যেরকম আপনার এলএম কার্ভটা প্রথমে শিফট করেছে, এখানে হচ্ছে গিয়ে আইএস কার্ভটা প্রথমে শিফট করতেছে। ঠিক আছে? সো ই, এটা হচ্ছে ই ড্যাশ, এটা হচ্ছে গিয়ে আমাদের আলটিমেট যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে ই ডাবল ড্যাশ। আর যদি আমি কনফার্ম হয়ে যদি জানতে পারি যে মিড টার্ম হবে, তাহলে আমি সিলেবাস আপনাদেরকে দিয়ে দিব ইয়েতে, ক্লাসরুমে। ওকে, লেটেস্ট চ্যাপ্টার গুলো দিলে কি বেটার হয় না আগের থেকে দিলে বেটার হয়? আগের গুলা ম্যাম। আগের গুলাই ভালো। আগের গুলাও ভালো। এখন যেগুলো শিখছেন সেগুলা ইজিয়ার হয় না আপনাদের জন্য? কারণ এখন যেগুলো পড়ছেন সেগুলো তো মনে থাকবে, আগের গুলো ভুলে গেছেন না? আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি আগের গুলা প্রেফারেবল হয় তাহলে আগে থেকেই দিব, মানে সিরিয়ালি দিব, ফার্স্ট মিনিটের পর থেকে দিব। ঠিক আছে?